কমেন্টে দিই। আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। তো তোমরা আমাকে অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। আমার নাম হচ্ছে তন্ময় হোসেন সিয়াম। আমি তোমাদের অর্থনীতি মানে বলতে পারো অর্থনীতির টিচার, বাট ভাইয়া বললে হবে, সমস্যা নেই, স্যারের কিছু নাই এখানে, ঠিক আছে? ওকে, তো আমাদের প্রথম টপিক কি ছিল আজকে? আমরা দেখছি আজকে আমাদের টপিক হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান, চাহিদা যোগান আর হচ্ছে স্থিতিস্থাপকতা, ভারসাম্য, এগুলো, তাই তো? টপিক তো এগুলোই ছিল। তো এগুলো থেকে আসলে প্রশ্ন আসবে না তা না, বাট চাহিদা আর যোগান যে কথাটা আছে, এই দুইটা রিলেটেড, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এই দুইটা থেকে প্রশ্ন আসবে। তো তোমার চাহিদা যোগান থেকে আজকের ক্লাস থেকে মিনিমাম তোমরা একটা থেকে দুইটা কোশ্চেন তো শিওর পাবা, ঠিক আছে? এন্ড বলো ভাইয়া এক থেকে দুইটার জন্য আমি পড়বো, বাট ভাইয়া একটা দুইটা বলছি, মানে দুইটার বেশিও আসতে পারে, আবার কমও আসতে পারে, বলা যায় না, ঠিক আছে? তো এইখানে তোমাদের কোশ্চেন একটা দুইটা কিন্তু অনেক, কারণ আমাদের ইকোনমিক্স থেকে আমরা দেখি যে গুচ্ছে তোমার 30 যে কোশ্চেন থাকে তার মধ্যে 6 থেকে 7টা কোশ্চেন থাকে, 6 থেকে 7টা প্রশ্ন মানে এমসিকিউ থাকে তোমাদের। সো বিষয়টা মাথায় রাখতে হবে, 6 থেকে 7টা কিন্তু অনেক। একটা সাবজেক্ট থেকে তুমি 6টা থেকে 7টা কোশ্চেন পাচ্ছ, এর বেশিও হইতে পারে, বাট সেটাকে আমরা ইতিহাসে অনেকে নিয়ে নেয়, আবার অনেকে ভূগোলের অংশ বলে থাকে, বাট দেখতে গেলে কি দিন শেষে অর্থনীতির মধ্যে এইসব জিনিসগুলো আছে, ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। প্রথম রোজা, খুব ভালো লাগতেছে, সিয়াম সাধনার মাস, ঠিক আছে? তো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমরা সবাই কেমন আছো সেটা একটু জানাবা, আর জলদি একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ক্লাসটা আমরা দেরি করবো না, ঠিক আছে? ভাইয়া ক্লাস কখন শুরু হয়েছে? ক্লাস এই মাত্র শুরু হয়েছে, এখনো বেশি সময় লাগেনি, শুরু হয়ে গেছে এখনই, ঠিক আছে? তো তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যারা যারা গ্রুপে আছে, যারা যারা ভর্তি হয়েছে তোমাদের ফ্রেন্ড, তাদের একটু মেনশন করে দাও যাতে তারা চলে আসে, কারণ ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বেশি দেরি করতে পারবো না, আমাদের বেশি দেরি করা যাবে না, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি। সোহাগ, আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তো ক্লাসটা মনোযোগ দিয়ে করবা। তার আগে একটা কমেন্ট করো যে ভাইয়া তোমাদের কি অর্থনীতি ছিল নাকি ছিল না? অর্থনীতি ছিল নাকি ছিল না? ভাইয়া স্থিতিস্থাপকতা একটু বুঝাই দিয়ে, এটা ঝামেলা লাগে, ভাল লাগে না, মানে আমার ভাল লাগে না, না তোমার নামই ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে, তো তোমাকে স্থিতিস্থাপকতা সবাই বুঝাই দিব ভাইয়া, সবই বুঝাই দিব, আমি বোঝানোর জন্য আসছি। আমি যতটুকু পারি আমি ইনশাল্লাহ চেষ্টা করবো, আমি সম্পূর্ণটুকু তোমাদেরকে খুব ভালোভাবে বুঝাই দেওয়ার, ঠিক আছে? ওকে, ওকে, তোমাদের অর্থনীতি কার কাছে ছিল এটা একটু জানাবা, আর যাদের ছিল না সেটাও একটু জানাও, ঠিক আছে? এটা একটু জানাও, আর আমার কথা ক্লিয়ার শোনাও যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা ঠিক মতো, এটা একটু জানাবা। কি আজকে স্টুডেন্ট এখনো সবাই নাই কেন? রমজান মাস জন্য, তাই নাকি? আমার ছিল অর্থনীতি, ছিল না। আরে যাদের ছিল না তাদের জন্য একটু দুঃখ লাগে, কারণ অর্থনীতি জিনিসটা খুবই ভাইটাল একটা রোল প্লে করবে তোমার লাইফে। তুমি অর্থনীতি থাকলে অনেক ধরনের সাবজেক্ট নিতে পারবা, যেটা অর্থনীতি না থাকলে তুমি নিতে পারবা না, আবার পরীক্ষা দিতে পারবা না, ঠিক আছে? মানে বাংলা, ইংলিশ, আইসিটি ব্যতীত তোমাদের হিউম্যানিটিসে যারা আসো, বিজনেস স্টাডিজের কথা বলবো না, হিউম্যানিটিসে যারা আসো, তাদের জন্য অর্থনীতি প্রথম চয়েস হওয়া উচিত ছিল, মানে অর্থনীতি থাকাটা উচিত ছিল বলে আমি মনে করি। অনেকে জান্নাতে ছিল না, অনেকে ছিল, যাদের ছিল তাদের জন্য খুবই ভালো সংবাদ, কারণ হ্যাঁ এটা থাকাটা ভালো, এটা রাখা উচিত, এই সাবজেক্টটাকে রাখা উচিত, ঠিক আছে? ইমন, আহারে আফসোস, তুমি তোমার আমার সাথে আগে দেখা হয় নাই। অর্থনীতি যারা এখন পড়তেছে আমাদের গ্রুপে আছে, তারা সবাই বলবে যে ভাই এটা কোনো ব্যাপারই না। আসলে এই সাবজেক্টটা অতটাও কঠিন না, ঠিক আছে? অতটাও কঠিন না। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। বাট আমি চাচ্ছি সবাই চলে আসো, পরে এসে বলবা কি ভাইয়া কিসের ক্লাস হচ্ছে, কই থেকে পড়াচ্ছেন, আমি তো কিছু পারি নাই, বুঝি না। রমজান মাস, বেশি কথা বলাটাও, এক কথা বারবার বলতে একটু কষ্ট হওয়ার কথা, স্বাভাবিক, বাট চেষ্টা করবো বলা, ঠিক আছে? আচ্ছা, আজকের যে টপিকগুলো, আমরা আসলে প্রথম পত্র দ্বিতীয় পত্র এইভাবে পড়বো না, কারণ আমাদের সব কিছু থেকে প্রশ্ন আসে না গুচ্ছে।
ভাইয়া আপনি কোথায় পড়াশোনা করেন? আচ্ছা তোমরা, হ্যাঁ আমি আগে প্রথমে বলে নেই, তোমরা অনেকে আমাকে চেনো না, ঠিক আছে? তো যারা চেনো না তাদের উদ্দেশ্যে বলতেছি। তো আমার নাম হচ্ছে তন্ময় হোসেন সিয়াম। পড়াশোনা করতেছি ইকোনমিক্স নিয়ে, ইকোনমিক্সে, ঠিক আছে? লিখেই দেই তোমাদের সুবিধার জন্য, ইকোনমিক্স ঢাবিতে, অর্থাৎ ডিউ, ঢাকা ইউনিভার্সিটিতে। এতটুকু পরিচয়। অর্থাৎ আমি নিজেও পড়তেছি ইকোনমিক্স নিয়ে, আমার ইকোনমিক্স ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটিতে আছি। আমার নাম হচ্ছে তন্ময় হোসেন সিয়াম, এতটুকু পরিচয়। আর আমি মাঝে মধ্যে তোমাদের বিভিন্ন স্যারের ক্লাস কমেন্টে এসে একটু করে ভণ্ডামি করে যাই। বাট হ্যাঁ, আমি ফান করি তোমাদের সাথে অনেক বেশি, এটা আমার ভালো লাগে। কারণ আমি মনে করি এত রুটভাবে পড়ানোর কিছু নেই, সুন্দর মতো একটা ভাইয়া আপুদের মধ্যে একটা মানে যেটা স্টুডেন্ট বলতে পারো, টিচার স্টুডেন্টের মধ্যে সম্পর্ক থাকবে ওই জিনিসটা থেকে। বাট এমন কিছু তোমরা বলবা না যে জিনিসটা আসলে একটা বর্ডার লিমিট ক্রস করে যায়, ঠিক আছে? হ্যাঁ, ফান করা মানে যে এই না, তুমি মজা করতেই পারো, তোমার একটা সেই অধিকার আছে, ঠিক আছে? বাট একদম অতিরিক্ত কোথাও পর্যায়ে চলে যাওয়া যাবে না, ঠিক আছে? এই তো অনেকে চলে আসছো, এখন আমরা শুরু করে দিই। তো দেখি, আমরা প্রথমে ছিল যে হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা, এর সমাধান, এগুলো থেকে প্রশ্ন আসে না। সো আমার এই টপিকটা জাস্ট তোমাকে বলে দিব, আর কিছুই না। মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কি কি জানো? অভাব, অসীম অভাব, সীমিত সম্পদ, আর একটা হচ্ছে নির্বাচন, ঠিক আছে? অর্থাৎ দেখো, আমাদের যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলো কি সীমিত। আমরা চাইলে সবকিছু একসাথে পারি না, মানে নিতে পারি না। তুমি বলতে পারো ভোগ করার কথা, যেটা বলতে পারো কনজিউম করার কথা, ইউজ করার কথা, যেটাই বলে থাকো, আমরা চাইলে সবকিছু একসাথে পারি না, মানে নিতে পারি না, অথবা চাইলেই পারি না। যেমন ধরো, আমরা আব্বু আম্মুর কাছে যদি চাইতাম যে আব্বু আম্মু আমার এটা ভালো লাগছে, আমাকে কিনে দাও, তোমার আব্বু আম্মু চাইলে তোমাকে দুইটা, তাদের ইচ্ছা আছে কিনে দেওয়ার, বাট সেটা পসিবল হয় না। কারণ এই যে আমাদের কি সম্পদ সীমিত। সম্পদ সীমিত বলতে আমরা যে অর্থ আছে, এটা কিন্তু আমাদের একটা লিমিটের মধ্যে রাখতে হয়, লিমিটেশন আছে। সো আমি চাইলে সবকিছু একসাথে পাচ্ছি না, এটার জন্যই, এই অভাবটার কারণেই। তো এটার জন্য আমার কি হচ্ছে, একটা অভাব সৃষ্টি হচ্ছে। ধরো এখন আমার কিসের অভাব? আমার কাছে সাইকেল নাই। সো সাইকেলটা যখন আমাকে কিনে দেওয়া হবে, তখন আমার মনে হবে কি রে, ইস সাইকেল চালা এত কষ্ট, একটা যদি বাইক হইতো খুব ভালো হইতো। মানে এক কথায় কি, আমরা ফুল স্যাটিসফাইড না আমাদের লাইফ নিয়ে। সাইকেল থেকে বাইক হইলো, বাইকের পর মনে হতো কি দুই চাকার কতদিন চালাবো, চার চাকা হলে ভালো হইতো, বউ বাচ্চা কাছে নিয়ে একটু রিল্যাক্সে ঘুরতে পারতাম। তো যখন এটা চার চাকা হবে, তখন মনে হবে কি যে ধর এটার কম দামি গাড়ি ভালো না, গাড়িটা চালায় মজা নাই, এটা ভালো একটা গাড়ি হইলে। যখন একটা দামি গাড়ি হয়ে যাবে, তখন মনে হবে কি, এগুলো হইলো, এত রাস্তাঘাটে এত জ্যাম চালানো যায়, একটা যদি প্লেন থাকতো, প্লেন ভালো হইতো, মানে ইয়ট থাকতো, মানে এই টাইপের। মানে কি, আমি যখন পাচ্ছি, আমার চিন্তা ভাবনা হচ্ছে কি আমি আরও চাই, আমরা যত পাই আমরা তত চাই, বিষয়টা হচ্ছে এইরকম। তো এই সমস্যাটা থেকেই, এই সমস্যার সমাধানের উদ্দেশ্যেই আমাদের অর্থনীতির সৃষ্টি হয়েছে। কায়েস, অর্থনীতি ছিল না, এই ক্লাস করা উচিত না হইলে তোমাকে এই ক্লাসটা দেওয়া হইতো না ভাইয়া। এই ক্লাসটা তোমাদের উচিত জন্যই তোমাকে দেওয়া হয়েছে, কারণ এটা থেকে তোমার কোশ্চেন চলে আসবে, ঠিক আছে? এটা থেকে অনেকগুলো কোশ্চেন চলে আসবে। হ্যাঁ, যেমন মারুফ বলছে ওর অভাব বয়ের না, বউ বলে সমস্যা নাই, সবাই বুঝতেছে তুমি বউকেই বলতে চাচ্ছ, বাট এটা সবারই হওয়া উচিত, বউয়ের অভাব থাকা উচিত, বাট বেশি না, একটা হইলেই হওয়া উচিত, ঠিক আছে? বাট আবার বলো না যে ভাই আমার তো 4টা বউয়ের অভাব, এটা বলিও না, পরে দেখবা কি একটাও নাই, তখন প্যারায় পড়বা, ঠিক আছে? তো এটাই বুঝাচ্ছে। তো অর্থনীতি যে অন্য কিছু তা না, অর্থনীতি আমাদের লাইফ রিলেটেড, আমাদের রিয়েল লাইফ, বাস্তব জীবনের সাথেই সম্পর্কিত সব কিছু। এই যে তুমি এখন একটা কাজ করবা, ধরো এখন তোমার সামনে অপশন আছে দুইটা। অপশন কি? দুইটা। ধরো অপশনগুলো কি কি? তোমাকে সুযোগ দেওয়া হইল যে তুমি জাপান ঘুরতে চাও নাকি চীন ঘুরতে চাও। তোমাকে দুইটা জায়গায় যাওয়ার অপশন দেওয়া হয়েছে, যে তুমি কি জাপানে যেতে চাও নাকি চীনে যেতে চাও। এন্ড তুমি কি করতে চাও, তুমি কি করবা? জাপানে যাবা অথবা চীনে যাবা, বাট দুইটাই কিন্তু একসাথে তোমাকে অফার দেওয়া হয়নি। তো এই যে একটা সমস্যা, মানে সীমিত। কেন ভাইয়া দুই জায়গায় গেলে সমস্যা কি? বাট দুই জায়গায় তো তোমাকে অফার দেওয়া হয়নি, তো তুমি কি করতেছো, একটা জায়গায় যেতে পারতেছো, আরেকটা জায়গাকে ছেড়ে দিতে হচ্ছে, তাই না? ঠিক তেমনি তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব আসছে,
মানে বিয়ের প্রপোজাল আসছে, ঠিক আছে? তো ম্যারেজ প্রপোজালটা হচ্ছে এইরকম, একজন হচ্ছেন বিসিএস ক্যাডার, একজন হচ্ছেন বিসিএস ক্যাডার, আরেকজন হচ্ছেন ব্যাংকার। তখন তোমাদের কাছে আমার অপশন, এই দুইটা জবের মধ্যে তুমি কোনটাকে চুজ করতা? তুমি কোনটাকে চুজ করতা? ঠিক আছে, বলো। এই যে অনেকে বলতেছো জাপান, মানে তারা জাপানে যেতে ইচ্ছুক, ঠিক আছে? এটা একটা কনসেপ্ট আছে, সে আমি এমনি এমনি বলিনি তোমাদেরকে, সো আমি কনসেপ্টগুলো একটু বোঝানোর জন্য বলতেছি, বাট আমরা এত বেশিও বুঝাতে পারবো না, বাট চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, তো এই যে জাপান, এই যে জাপান, তুমি যে জাপানকে সিলেক্ট করলা আর চীনকে যে কি করলা, রিজেক্ট করলা, যেটা আমি চীনে যাব না, আমার চীন ভালো লাগে না, ঠিক আছে? তো এই যে রিজেক্ট, এই রিজেকশনের ব্যাপারটা এটা একটু আমরা বুঝাই। যখন তুমি একজনকে সিলেক্ট করতেছো, সিলেক্ট একটা জায়গা সিলেক্ট করতেছো অথবা কোনো কিছু, জাপান, তখন কি হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে নির্বাচন, অর্থাৎ তুমি কি করতেছো, নির্বাচন করতেছো, ঠিক আছে? আর যেটাকে ছেড়ে দিচ্ছ, বেস্ট পসিবল আউটকাম যেটা আসার কথা ছিল, বেস্ট পসিবল, অর্থাৎ চীনে না, জাপানে না গেলে তুমি চীনে যাইতা, তাই না? এটাই বোঝাচ্ছে। এইখানে এই চীনটা হচ্ছে সুযোগ ব্যয়, এখানে এটা কি বোঝাচ্ছে ভাই? তাহলে কি সুযোগ ব্যয় বলতে এবার কি বোঝাচ্ছে? সুযোগ ব্যয়। তো সুযোগ ব্যয়ের কনসেপ্টটা আমি তোমাকে বলতেছি, সমস্যা নাই। যারা ছিল না, যাদের ছিল না তাদের জন্য আমাকে ধীরে ধীরে আসতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, অনেকে বলতেছে বিসিএস ক্যাডার, বিসিএস ক্যাডার। আচ্ছা, নোট করার কিছু নাই, আজকে ক্লাসে নোট করার কিছু নাই, নোট করা যখন আসবে আমি নিজেই বলে দেবো, ঠিক আছে? তো সবাই আসলে কত লোভী, কেউ বিসিএস ক্যাডার চায়, কেউ ব্যাংকার চায়, কেউ ভালো মানুষ চায় না, এটা হচ্ছে সমস্যা, ঠিক আছে? তোমাদের সমস্যা এখানেই, তোমাদের লোভ অনেক বেশি, যেটা আমরা এখনই দেখতে পারলাম যে আমাদের অসীম অভাব, বাট তোমাদের এতটাই অভাব যে তোমরা বিসিএস ক্যাডার চাচ্ছ, ব্যাংকার চাচ্ছ, বাট এর বাইরে তোমরা চাচ্ছ না কাউকে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের মানে যেটা কনসেপ্ট, যেটা বোঝাতে চাচ্ছিলাম, সুযোগ ব্যয়। যেহেতু রমজান মাস, তো খাবার দিয়ে আসলে অপশন, মানে অপশনটা দেওয়া উচিত না, তাও দিচ্ছি। যে ধরো তোমাদের সামনে অপশন দেওয়া আছে যে তুমি কাচ্চি খাবা না তেহেরি খাবা, কাচ্চি না হলে তেহেরি, কোনটা খাবা? তোমাকে এরকম একটা অপশন দেওয়া আছে, কাচ্চি অথবা তেহেরি। এখন তাহলে কি করবা? তো কাচ্চি তেহেরি এই দুইটার মধ্যে তোমাকে যে কোনো একটা সিলেক্ট করতে হয়েছে, কারণ তুমি একসাথে চাইলে দুইটা খাইতে পারবা না। সো তুমি যদি কাচ্চি পছন্দ করে থাকো তুমি কাচ্চি খাবা, তুমি যদি তেহেরি পছন্দ করে থাকো তুমি তেহেরি খাবা। ধরো তোমার কাচ্চি পছন্দ, সো তুমি কাচ্চিটাকে বললা কি যে ওকে কাচ্চি, আমাকে কাচ্চি দেন, আমি তেহেরি খাবো না। সো তুমি যেটাকে ছেড়ে দিচ্ছ একজনকে পাওয়ার জন্য, বাকি সবাইকে যে রিজেক্ট করতেছো, ঠিক আছে? তোমার লাইফে একজন স্পেশাল পারসন আসবে, তার জন্য যে এই যে এত গণজোয়ার আছে মানুষ, সবাইকে যে রিজেক্ট করে দিচ্ছ, ওই রিজেক্ট করা জায়গাটাই, রিজেক্ট করা মানুষগুলোই, রিজেক্ট করা অপশনগুলোই হচ্ছে তোমার সুযোগ ব্যয়, ঠিক আছে? ঠিক আছে, তো এটাই হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়ের কনসেপ্টটা বোঝা গেছে? সুযোগ ব্যয়ের কনসেপ্ট হচ্ছে একটা দ্রব্য ভোগের জন্য, মানে একটা জিনিস আমরা বলতে পারি একটা গুড, একটা গুড, গুড বলতে হচ্ছে দ্রব্য বোঝাচ্ছে। তো একটি দ্রব্য ভোগের জন্য ওই বাকি যে পসিবল আউটকামগুলো থাকে, যেগুলোকে তোমাকে বাদ দিতে হচ্ছে, ঠিক আছে? ধরো এখন বললো কি যে হচ্ছে বাইক নাকি সাইকেল, এরকম থাকে না সময়, অথবা বললো কি কুকুর অথবা বিড়াল, তোমার কোনটা পছন্দ? তুমি যদি বিড়াল পছন্দ করো, তুমি কুকুরকে ছেড়ে দিচ্ছ, রিজেক্ট করে দিচ্ছ, এই কুকুরটা হচ্ছে সুযোগ ব্যয়। বোঝা গেছে? এটা বোঝাচ্ছে সুযোগ, সুযোগ ব্যয়, ঠিক আছে? সুযোগ ব্যয় এসে গেছে, বোঝা গেছে? আচ্ছা, ওকে, তো এই হচ্ছে বিষয়টা। এখন আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান, সমাধান রিলেটেড একটা চিত্র আছে, সেটা আমরা দেখে আসি। সো চিত্রটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি ভাইয়া। চিত্রের জন্য আমাদের একটা পেজ দরকার, বাট এখানে তোমাদের, আচ্ছা এই টপিকটা হচ্ছে ভারসাম্য টপিক, মানে এখানে আমরা চিত্রগুলো আঁকবো, বাট এখন আমরা ভারসাম্য পড়তেছি না, আমরা এখন মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান পড়তেছি। তোমাদের সুন্দর মতো জাস্ট কনসেপ্টটুকু বুঝাই দিচ্ছি। দেখো এই যে এটা একটা চিত্র, এটা হচ্ছে, এটার চিত্রটার নাম হচ্ছে পিপিসি। কি চিত্র? এটাকে কি বলতেছে? পিপিসি। তো যাদের অর্থনীতি ছিল তারা আমাকে পিপিসির পূর্ণরূপটা কমেন্ট করে জানাও, পিপিসির পূর্ণরূপটা কমেন্ট করে জানাও। এটা একটু কমেন্ট করে জানাও পিপিসির পূর্ণরূপটা কি, ঠিক আছে? তো আমরা সেটা চিত্রটা আঁকবো। এখন তোমরা দেখো, ধরো বলতেছি তুমি একটা জমিতে চাষ করবা, কি চাষ করবা? ভাইয়া আমি আলু চাষ করতে চাই, কারণ আলু হচ্ছে মানে 12 মাসেই চলে, ঠিক আছে? আলু, আর সাথে আমি বেগুন চাষ করতে চাই, বেগুন। এখন তোমার কিন্তু সম্পদ সীমিত,
হ্যাঁ সুন্দর, এই যে সানজিদা একটা খুব সুন্দর উদাহরণ দিছে, কুছ পানে কে লিয়ে কুছ খোনা ভি পড়তা হে। তো ওই যে যেটা মানে হারাচ্ছ ওই অংশটাই হচ্ছে তোমার সুযোগ ব্যয়। ভেরি মানে খুব সুন্দর একটা অপশন দিছে, মানে উদাহরণ দিছে। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, ভেরি গুড। আচ্ছা হ্যাঁ জান্নাত তোমার আচ্ছা ঠিক আছে, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এটা মানে হচ্ছে পিপিসি। ঠিক আছে। আচ্ছা মারিয়া, তোমার যে হার্ড লাগতেছে তোমার জন্যই কিন্তু এই ক্লাসটা, ঠিক আছে। বাট তোমাকে যে এগুলো খুব ভালোভাবে আজকে বুঝতে হবে এমন কিছু না, কনসেপ্টটা জাস্ট ধারণা দিয়ে রাখতেছি, তোমাদেরকে এমসিকিউ সলভ করাবো, এমসিকিউ গুলো ভালো করে পড়ে যাবা, যদি না বুঝে থাকো সহজ বাংলা ভাষায় মুখস্থ করা। বাট আমি এটা কখনোই সাপোর্ট করি না, কারণ যদি তুমি না বোঝো ওই জিনিসটা তুমি কখনো কাজেই লাগাইতে পারবে না। সো চেষ্টা করো বোঝার, আমি চেষ্টা করবো বোঝানোর, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাট এই যে এই জিনিসগুলো তোমাদেরকে আমি বলতেছি না, যারা পারে তাদের থেকে আমি শুনে নিচ্ছি, যাতে করে তোমরা সেগুলো দেখতে পারো, তোমাদের মাথায় চলে আসে। আমি নিজেও বলে দিচ্ছি, ঠিক আছে। তাদের কি হচ্ছে, তাদের রিভিশনটা হয়ে যাচ্ছে, তোমাদের শেখাও হয়ে যাচ্ছে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আলু বেগুন। এখন আলু বেগুন দুইটাই আছে। তো এখন বলতেছি যে ভাইয়া তোমার কাছে টাকা আছে 10 লক্ষ। কত? 10 লক্ষ। 10 লক্ষ, যে টাকা দিয়ে তুমি সর্বোচ্চ এতটুকু উৎপাদন করতে পারবা। এইরকম যে 80, এটা হচ্ছে 50, মানে 80 মেট্রিক টন, 50 মেট্রিক টন, মানে এরকম একটা একক। তাহলে কি দাঁড়াইলো বিষয়টা, মানে আমার কাছে যে টাকাটা আছে 10 লক্ষ টাকা, এটা আমার রেঞ্জ, মানে আমি এর বাইরে যাইতে পারবো না, এর বাইরে আমি যাইতে পারবো না, ঠিক আছে। কারণ এটা আমার রেঞ্জ, মানে এর ভেতরে আমি কি হবে উৎপাদন করতে হবে। তুমি চাইলে যদি শুধুমাত্র আলু উৎপাদন করো, শুধুমাত্র আলু, ভাই আমার বেগুন লাগবে না, আমি আলু উৎপাদন করতে চাই, সো আলু উৎপাদন করতে যখন চাচ্ছ তখন তুমি শুধুমাত্র এই এ বিন্দুতে উৎপাদন করবা, মানে তোমার তখন বেগুন কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এখন আরেকটা কথা হতে পারে যে না ভাই আমার আলু লাগবে না, আমি শুধু বেগুন উৎপাদন করব। সো তখন কি করবা, তুমি বেগুনের 50 মেট্রিক টন যেটা আছে সেটা উৎপাদন করবা, সাথে করে আলু তুমি উৎপাদন কমাই দিবা, শেষ করে ফেলবা। বাট এখন আরেকটা সিনারি ক্রিয়েট হয়েছে যে না ভাইয়া আমার দুইটাই লাগবে, আমার দুইটাই লাগবে, কি হবে, দুইটাই লাগবে, ঠিক আছে। আলু আর গম, এই জন্য আমরা আলু বেগুন পড়তেছি, সমস্যা নাই। তো আচ্ছা, তার মানে তুমি চাইলে হয় এই 10 লক্ষ টাকা দিয়ে, 10 লক্ষ টাকা দিয়ে আলু উৎপাদন করতে পারো, অথবা বেগুন উৎপাদন করতে পারো। সো ধরলাম আমরা যেটা হচ্ছে ই বিন্দু, তো এই হচ্ছে উৎপাদন। এখন বলো কি না ভাই আমার দুইটাই লাগবে, আলুটা বেশি লাগবে, বেগুনটা কম লাগবে। তো তুমি তখন কি করবা, আলুটা একটু কমাই দিবা, বেগুনটা একটু বাড়াই দিবা, তাই তো। আলুটা একটু কমাই দিবা, বেগুনটা বাড়াই দিবা। এরপর বলতেছে না ভাই আমার আরো বেগুন বেশি লাগবে, তো বেগুন যখন বেশি লাগবে তখন বেগুনের দিকে ধাবিত হবে, রেখাটা বেগুনের দিকে চলে যাবে। তাহলে কি হবে, এই যে এদিকে চলে আসতেছে, এই যে। তো এইটাই হচ্ছে বোঝাচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা। ভাই আমাদের এটা কি, আমরা তো আসলে নতুন দেখতেছি, তোমাদের যে জায়গাগুলো মনে রাখতে হবে সেগুলো এখন দেখো। এ বি, ধরো এটা ডি, ঠিক আছে। তো তুমি যদি, মানে এই চিত্রটা কি বোঝায়, একদম সহজ বাংলা ভাষায় বলি, সহজ বাংলা ভাষায় এই চিত্রটা কি বোঝায় সেটা হচ্ছে, দেখো এই রেখাটা যেটা দেখতেছো না উপর দিয়ে, এই যে গোল করা কার্ভ করা রেখা, এই রেখাটার নামই হচ্ছে পিপিসি। এই রেখার তুমি যে কোনো বিন্দুতে উৎপাদন করো, তুমি যদি এই বিন্দুতে উৎপাদন করো, এই বিন্দুতে উৎপাদন করো, অথবা এই বিন্দুতে, যে কোনো বিন্দুতে, ওই রেখার মধ্যে তোমার যদি উৎপাদনটা থাকে তাহলে তোমার উৎপাদন হবে সর্বোচ্চ। কি হবে, উৎপাদন সর্বোচ্চ হবে, ঠিক আছে, সর্বোচ্চ উৎপাদন, সর্বোচ্চ উৎপাদন ওই রেখায় থাকলে। তো আমাদের টার্গেট কি থাকে, আমাদের টার্গেট থাকে, অর্থনীতির টার্গেটই হচ্ছে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। এগুলো মুখে মুখে কথা, এগুলো তোমাকে মুখে মুখে শুনতে হবে। সম্পদের সি কই, সি নেওয়া লাগবে না রে ভাই, একটা বন্ড এটা দিলেই হয়েছে, এখানে সি দিলাম যাও, মানে এটা কোন ধরনের কথা, তোমাকে একটা জিনিস বোঝানো হচ্ছে, তোমরা যদি এরকম করো তাহলে কি ভালো লাগবে বলো। রমজান মাসে এত তোমাদের হচ্ছে কি, মানে শয়তানকে তো বেঁধে রাখা হয়েছে, সো তোমরা এমন পরিচয় দিও না যাতে আমাকে বলতে হয় কিরে
তুমি বাহিরে কেন? ঠিক আছে, তো থাক, মজা পরে করবো। ঠিক আছে, হ্যাঁ আমি আবার বলতেছি, সম্পদের আমাদের টার্গেট থাকে সম্পদের সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করা। এই রেখাটাকে বলা হয় পিপিসি, এই রেখাটাকে বলা হয় পিপিসি রেখা। এই রেখার যে কোনো বিন্দুতে উৎপাদন করলে তোমার উৎপাদনটা সর্বোচ্চ হবে। ঠিক আছে, এখন যদি কথা হচ্ছে ভাইয়া এই বিন্দুতে যদি উৎপাদন করি আমি, এই একটা বিন্দু, তা তোমার উৎপাদনটা কেমন হচ্ছে দেখো, এই যে এমন হচ্ছে। অর্থাৎ অর্থাৎ দেখো তোমারটা সর্বোচ্চ তুমি এইখানে করতে পারতো উৎপাদনটা, এই বরাবর, মানে এই রেখার কত বাহিরে, অর্থাৎ এতখানি তোমার লস, এতখানি প্রোডাক্ট তোমার লস হচ্ছে, এটা বোঝাচ্ছে। ধরো তুমি যদি এই বিন্দুতে উৎপাদন করো, এফ বিন্দুতে, তাহলে বোঝাচ্ছে যে এই যে অংশটা তোমার এতটুকু উৎপাদন হইলো, তাহলে এই এতটুকু উৎপাদন হয়েছে। ঠিক আছে, বাকি অংশটা তুমি কি করো নাই, উৎপাদনই করো নাই, তাহলে এখানে বুঝাবে অপূর্ণ নিয়োগ, অর্থাৎ তোমার কারিগরি দক্ষতা নেই, কারিগরি দক্ষতার অভাব। কি বুঝাবে, এই জায়গাটা বুঝাবে, এই এফ বিন্দুটা বুঝাবে অপূর্ণ নিয়োগ, অপূর্ণ নিয়োগ, আর সাথে ও কারিগরি দক্ষতার অভাব, কারিগরি দক্ষতার অভাব, কারিগরি দক্ষতার অভাব। ঠিক আছে, বোঝা গেছে? তোমাদের সোশিওলজি ম্যাম কেমন আছে? উনি আছে আলহামদুলিল্লাহ, ভালোই আছে। ঠিক আছে, উনি আজকে অফিসে আসছেন, উনি ক্লাস নেবেন, সমস্যা নেই। বাট তোমাদের যেদিন ক্লাস থাকে সেদিন, কালকে হয়তো তোমাদের সাথে ক্লাস আছে, তাই না? আজকে হয়তো বা নাই। আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের অপূর্ণ নিয়োগ ও কারিগরি দক্ষতার অভাব, অপূর্ণ নিয়োগ ও কারিগরি দক্ষতার অভাব, এই জায়গাটাকে বোঝাচ্ছে। এখন আমার কথা ভাইয়া, আমি যদি এইখানে উৎপাদন করতাম এই বিন্দুতে, ধরো এটা একটা জি বিন্দু, তোমার কি উৎপাদন সম্ভব? তোমরা শুধু আমাকে এটাই বলবা, হ্যাঁ বেকারত্ব, অপূর্ণ নিয়োগ মানে হচ্ছে বোঝাচ্ছে বেকারত্ব। ঠিক আছে, মানে বেকার থেকে গেছে লোকজন, তো এটা তুমি বলতে পারো অপূর্ণ নিয়োগ বা বেকারত্ব ও কারিগরি দক্ষতার অভাব। এখন কথা হচ্ছে, এই যে আমি যদি তোমাকে বলি এই বিন্দুতে উৎপাদন করবা তুমি, এই বিন্দুতে, ধরো এই যে জি বিন্দুটাতে, তোমার কি উৎপাদন সম্ভব নাকি সম্ভব না? তোমরা আমাকে এতটুকু বলবা, সম্ভব নাকি সম্ভব না, এতটুকু বলো, সম্ভব নাকি সম্ভব না। ঠিক আছে, আরে না না না, পরীক্ষা দিতে হবে কেন? তোমরা শুধু এমসিকিউ দেখাবা, বাট ভাইয়া এমসিকিউটা কোথায় থেকে দেখাবা? চিত্র তো পড়তে হবে। কিছু বোঝা লাগবে না, কিছু বোঝা লাগবে না, সমস্যা নেই। সম্ভব না, যারা বলতেছে সম্ভব না, দেখো সম্ভব না বলতে কি আমি বলি, লেভেল বোঝো না, অকাত বলেন একটা হিন্দিতে বলেন, অকাত কথা, তোমার যোগ্যতা কতটুকু। তো চিত্রটা এইভাবে মনে করো, তোমার বাস্তব জীবন, তোমার যোগ্যতা হচ্ছে এই রেখা বরাবর, মানে এর ভিতরে তুমি পারবা, সবকিছু পারবা, বাট এই রেখার মধ্যে তুমি সর্বোচ্চ, মানে এইটাই তোমার হাইয়েস্ট পয়েন্ট। তো অর্থনীতি বোঝায় যে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে, সেই কথাগুলোকে জাস্ট চিত্রের মাধ্যমে গ্রাফে তুলে ধরা হচ্ছে, যাতে করে তোমাকে এত কথা বক বক করতে না হয় সবার সামনে। তুমি একটা চিত্র প্রেজেন্ট করে দিবা, সবাই যারা অর্থনীতিবিদ থাকবেন তারা বুঝে নেবেন যে হ্যাঁ এটা এইভাবে হয়েছে, এটা এইভাবে হয়েছে, এতটুকুই। ঠিক আছে, হ্যাঁ এইটাই। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে এরপরে দেখো এই যে জি বিন্দুটা বুঝাচ্ছে, এটা হচ্ছে তোমার লেভেল, এটা লেভেল, মানে এর বাইরে তোমার পক্ষে যাওয়া সম্ভব না, অকাদের বাইরে, তোমার যোগ্যতার বাইরে। ঠিক তেমনি 10 লক্ষ টাকা দিয়ে তুমি এই বিন্দু উৎপাদন করতে পারবা না, এটা অনেক বেশি উৎপাদন। এটা বোঝাচ্ছে যে কি, তোমার উৎপাদনটা হবে এই বরাবর, দেখছো এত দূর, বাট এটা তুমি চাইলে কখনোই পারবা না, তোমার এতখানি শর্টেজ আছে, এই এতখানি রেখা তোমার শর্টেজ বোঝাচ্ছে। অর্থাৎ এটাই হচ্ছে এখানে বোঝাচ্ছে কি, অর্জনযোগ্য অঞ্চল। এই অঞ্চলটার নাম কি, অর্জনযোগ্য অঞ্চল। তুমি চাইলেও অর্জন করতে পারবা না, তোমার যোগ্যতার বাহিরে, অর্জনযোগ্য অঞ্চল। ঠিক আছে, অর্জনযোগ্য অঞ্চল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল হচ্ছে পিভিসি রেখা, তোমাদের সকল মানে যেটা সমস্যার সমাধান, এগুলোই, এতটুকুই ছিল, এর বেশি না। সর্বোচ্চ উৎপাদন হচ্ছে এই যে এই রেখাটা। তোমরা যারা, এখন আমি তোমাদেরকে সুন্দর মতো চিত্রটা লিখে দিব, যারা বোঝো নাই তারা সুন্দর মতো নোট করে নাও, নোট করে জাস্ট একটু পরে দেখে নিবা। ঠিক আছে, আচ্ছা তোমরা কিন্তু অহেতুক কমেন্ট করতেছো বেশি, যে জিনিসটা কিন্তু ভালো না। ঠিক আছে, ওকে। দেখো এই যে আমি চিত্রটা দিচ্ছি না, এতক্ষণ যা বুঝলাম, যদি কেউ না বুঝে থাকো
কোনো সমস্যা নাই ভাই, কিচ্ছু বোঝা লাগবে না, কিচ্ছু বোঝা লাগবে না। এখন দেখো দেখো মানে এই যে বিন্দুগুলো দেখাচ্ছি ভিতরের যতগুলো বিন্দু আছে এই রেখা ব্যতীত, তো এখানে বুঝাবে এখানে একটা দ্রব্য থাকবে এক্স দ্রব্য, অর্থাৎ দ্রব্যের নাম থাকবে। এখানে আরেকটা দ্রব্য থাকবে, সেটার দ্রব্যের নাম হচ্ছে ওয়াই দ্রব্য, এটা হচ্ছে 0। এইখানে এই রেখাটা বুঝাবে সম্পদের সর্বোচ্চ ব্যবহার, অর্থাৎ সর্বোচ্চ উৎপাদন, সর্বোচ্চ ব্যবহার বা সর্বোচ্চ উৎপাদন। ঠিক আছে, এটা যেভাবে লিখতেছি সেভাবে লিখে নাও, এমনি বুঝবা, এমনি বুঝবা ভাই, কেন বুঝবা না? প্রথম দিনে এরকম হয়। পিপিপি এর পুনরূপ এখানে চাইনি, তোমার এখানে বলছে পিপিসি এর পুনরূপ। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যেটা আছে ওগুলো হচ্ছে আলাদা হিসাব, ওগুলো আমরা পরে পড়বো, সবই আছে, সবই আছে। ঠিক আছে, সর্বোচ্চ উৎপাদন। এরপরে এই যে বিন্দুগুলো আছে এগুলো নির্দেশ করবে যে বেকারত্ব, কি নির্দেশ করবে? বেকারত্ব, আর কি ও অপূর্ণ নিয়োগ যেটা বলে থাকো, অথবা আর কি কারিগরি দক্ষতার অভাব, এই কথাগুলো লিখলেই হয়। ঠিক আছে, বাট এগুলো তোমার প্রশ্নে তোমার এইভাবে আসবে না, তোমাদের সমস্যা নাই, টেনশন নাই। বাট এগুলো না বুঝলে পরে আর যেগুলো প্রশ্ন আসবে সেগুলো বুঝবে না। কারিগরি দক্ষতার অভাব, কারিগরি দক্ষতার অভাব। ঠিক আছে, আচ্ছা, কারিগরি দক্ষতার অভাব, হ্যাঁ স্বাভাবিক, অর্থনীতি না থাকলে তারা দেখা উচিত, এটা আমি মনে করি, কারণ এটা মানে সমস্যাটা হচ্ছে এইরকম। আর ধরো এই রেখার বাহিরে যে কোনো বিন্দু এই পাশে তোমার পক্ষে পসিবলই না, তুমি টাকা যতক্ষণ না, তোমার সম্পদ তো সীমিত, চাইলেও তুমি বেশি উৎপাদন করতে পারবা না, তার মানে এটা হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল, এতটুকুই, আর কিছু লাগবে না। ঠিক আছে, হ্যাঁ অনেক কিছুই বলা যায়। ঠিক আছে, অদক্ষ যা বলো ওইখানে সব বলা যাবে। অর্জনযোগ্য অঞ্চল, অর্জনযোগ্য অঞ্চল। ঠিক আছে, এটা বোঝাচ্ছে যে অর্জনযোগ্য অঞ্চল। ঠিক আছে, তো এই চিত্রটা জাস্ট এতটুকুই মনে রাখো, তাহলেই হবে, আর কিছু লাগবে না তোমাদের, এতটুকুই। ঠিক আছে, তো ধরে নাও এটা হচ্ছে তোমার পিপিসি রেখা, এটা হচ্ছে সর্বোচ্চ উৎপাদন পিপিসি রেখা, পিপিসি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এটা একটা বিন্দু এফ বিন্দু, ধরে নাও এটা একটা জি বিন্দু, আর বাকি তো এই বিন্দুগুলোতে উৎপাদন করলে সর্বোচ্চ উৎপাদন হচ্ছেই, এগুলো যে কোনো একটা বিন্দুতে উৎপাদন করলে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত হবে, এতটুকুই। ঠিক আছে, ঠিক আছে, চিত্র থেকে কিভাবে প্রশ্ন আসবে সেটা বলে দেওয়া হবে। তো তোমার চিত্র থেকে যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে পিপিসি কার্ভটি দেখতে কেমন, পিপিসি কার্ভটি দেখতে কেমন, কার্ভটা কি এইভাবে আসে, এই যে যেটা এতক্ষণ যেটা বুঝালাম, তোমার প্রশ্নটা হয়তো এরকম যে পিপিসি কার্ভের আকৃতি কেমন হতে পারে, এইরকম নাকি এইরকম নাকি এইরকম নাকি এইরকম, এখন তুমি কোনটা দিবা? পিপিসি কার্ভ কোনটা তোমাকে বুঝতে হবে, কারণ আমাদের ইকোনমিক্সে এইরকম চিত্রও আছে, এইরকম কার্ভও আছে, এইরকমও আছে, এইরকমও আছে, সবই আছে। সো কোনটা কি কার্ভ সেটা আমাদের বুঝতে হবে, যে কোনটা কোন চিত্র সেটা আমাদেরকে বুঝতে হবে। সো চিত্রগুলো আমরা দেখব। ঠিক আছে, আমরা চিত্রগুলো দেখব, কোনো সমস্যা নাই। তো আমরা যেখানে আছি সেটা হচ্ছে এই গেল। ঠিক আছে, এই চিত্রটা জাস্ট মনে রাখো, চিত্রটা জাস্ট লিখে রাখো, তাহলেই হবে। ঠিক আছে, কি হয়েছে স্যার, আপনার নামটা চেঞ্জ করা যায় না? বুঝি নাই, কেন, কি জন্য চেঞ্জ করবো? আমার নামের সাথে কি সমস্যা? ওকে, তাহলে এটা গেল আমাদের পিপিসি কার্ভ, যেটা আমরা এখানে দেইনি, যে চিত্র আকারে ছিল। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে উপযোগ। ভাইয়া উপযোগ জিনিসটা আসলে রমজান মাসে বোঝানোটা ঠিক না, কারণ তোমাদের অনেকের ক্ষুধা লেগে যাবে, বাট প্যারা নেই, তা আমাদের বুঝতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, কিছুই করার নেই। আচ্ছা, উপযোগ জিনিসটা হচ্ছে, দেখো উপযোগ মানে কি? উপযোগ মানে হচ্ছে এই যে তোমার পিপাসা লাগছে, একদম বেস্ট টাইম বোঝানোর জন্য। আমি সবাইকে বলি এইচএসসিতে ইকোনমিক্সটা নেওয়া উচিত, বাট তোমাদের দেরি হয়েছে, কোনো সমস্যা নাই। শোনো, এখন সুন্দর মতো কথা শুনবা, বেশি কিছু বলবা না। ঠিক আছে, ওকে। দেখো উপযোগ মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা আমি আমাদের ভাষা বলি, বা বইয়ের ভাষা বলে তো বুঝবা না। তো ধরো এখন এই যে তোমার ইফতারের সময় এখন অনেক দেরি আছে, অর্থাৎ তোমার পিপাসা লাগছে,
কি লাগছে? পিপাসা লাগছে। তো এই যে পিপাসা লাগছে, তোমার কি করতে মন চাচ্ছে? ইস, আম্মু কত সুন্দর করে শরবত গুলাচ্ছে, চিনি গুলায় রাখছে পানিতে, এরপরে কত সুন্দর রান্না করতেছে, কত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, পানি আছে সামনে, আমি খাইতে পারতেছি না। বাট এটা যে কত সুন্দর একটা, মানে কি বলতে পারি আমরা, এটা প্র্যাকটিস বলতে পারি। দেখো, খাবার তোমার সামনে আছে, আমার সামনেও পানির বোতল আছে, কেউ নাই রুমে, কেউ নাই, ধরো কেউ নাই, আমি লুকায় এখন পানি চাইলেই খাইতে পারি, বাট খাচ্ছি না। কেন খাচ্ছি না আমরা সবাই জানি, ঠিক আছে? তো এই জন্য খাবারের কথা বললে যে রোজা হালকা হয়ে যায়, বিষয়টা এইরকম না। তুমি যে মানে থাকার সুযোগ থাকার পরেও খাচ্ছ না, এই জিনিসটাই কি করবে? আল্লাহ তাআলাকে মানে সন্তুষ্ট করবে, তাই তো? এতটুকুই। তো উপযোগ মানে হচ্ছে আচ্ছা, তো এই যে পিপাসা লাগছে, গলা শুকায় গেছে, তোমার মনে হচ্ছে কি, ইস কখন যে খালি আজানটা দিবে, মাগরিব আজানটা দিবে, আমি জাস্ট মানে একদম জগ মগ সব খেয়ে ফেলবো সাথে। বাট তুমি আসলে কিন্তু খাইতে পারবা না, 1 থেকে 2 গ্লাস তুমি পানি সর্বোচ্চ শরবত পান করতে পারবা, এতটুকুই। তো এই যে পিপাসা লাগছে, আকাঙ্ক্ষা, এই যে অভাব একটা সৃষ্টি হচ্ছে, মানে না ওইটা পাইলে আমার খুব ভালো হইতো, ওইটা পাইলে আমার খুব ভালো হইতো। তো এখন কথা হচ্ছে, যখন ইফতারের টাইমটা আসবে, আল্লাহ না করে আমরা যদি বেঁচে থাকি, তাহলে কি হবে? ইফতারের টাইমটা যখন চলে আসবে, তখন তুমি কি করতেছো? 1 গ্লাস শরবত খাবা। আসো আমরা ওইভাবে বুঝবো, ঠিক আছে? তো উপযোগ জিনিসটা কি সেটা আমরা দেখবো, উপযোগ জিনিসটাই দেখবো, বাট আমরা চিত্র আকারে দেখবো যাতে তোমাদের সুবিধা হয়, চিত্রটা বুঝতে হয়। কারণ এখানে যে প্রশ্নটা আসবে, আমি ডিরেক্ট এক কথায় বলে দিতে পারবো যে এই প্রশ্নটাই আসবে, বাট আমি বলতেছি না, কারণ তোমরা বুঝবা না, ঠিক আছে? আচ্ছা, তো এই যে এখানে অনেকভাবে লিখছে যে কোনো দ্রব্য বা সেবা অভাব পূরণের ক্ষমতা, যে ক্ষমতাটা থাকে সেটা হচ্ছে উপযোগ। এটা বইয়ের ভাষা, ঠিক আছে? তো তোমাদের এখানে কোনো সংজ্ঞা চাইবে না, তোমার যেটা চাইবে সেটা হচ্ছে, দেখো তো ইফতার টাইম হয়ে গেছে, আজান দিয়ে দিছে, তোমরা সবাই পানি পান করা শুরু করছো, মানে শরবত গুলানো আছে, বসে আসো, দোয়া করা শেষ, জাস্ট আজান দিছে, ঢক ঢক করে পানি গিলে ফেললা, তাই তো? এইটাই। তো এই যে তোমার 1 গ্লাস শরবত, তুমি 1 গ্লাস যখন শরবত পান করলা, 1 গ্লাস যখন শরবত পান করলা, ঠিক আছে, তখন তোমার অনুভূতিটা কেমন হবে? রিল্যাক্সড, সারাটা দিন আহারে এই কত সুন্দর, এত সুন্দর আমার শরীরটাকে আমি কষ্ট দিলাম, এত সুন্দর একটা পেট আমার, ঠিক আছে, শুকায় কি হয়ে গেছে, ইস খুব খারাপ লাগতেছে। তো এই যে 1 গ্লাস শরবত পানের ফলে তোমার যেটা অভাব ছিল, অভাবটা মোচন হয়েছে। তো অভাব মোচনের ক্ষমতাই হচ্ছে উপযোগ। এগুলো কথা জাস্ট মনে রাখবা, অভাব মোচন, অভাব মোচনের ক্ষমতায়, অভাব মোচনের ক্ষমতাই হচ্ছে উপযোগ, অভাব মোচনের ক্ষমতাই হচ্ছে উপযোগ, ঠিক আছে? অভাব মোচনের ক্ষমতাকে কি বলা হয়? উপযোগ বলা হয়, ঠিক আছে? হ্যাঁ, সবই পড়াবো শোন, সবই পড়াবো, তোমাদের অধ্যায় নিয়ে কনফিউজ হতে হবে না, আমি যা পড়াচ্ছি ততটুকু পড়ো তাহলেই হবে। একটু কনফিডেন্ট হও, একটু কনফিডেন্স রাখো আমার উপরে, কারণ তোমাদের যে সিনিয়র ব্যাচ ছিল তাদের যতগুলো কোয়েশ্চেন আসছে ইকোনমিক্স থেকে সব হুবহু কমন আসছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, অভাব মোচনের ক্ষমতাই হচ্ছে উপযোগ। ভাই উপযোগ জিনিসটা তাহলে বুঝলাম, উপযোগ এখন আমি কি কেজিতে মাপে নাকি লিটারে মাপে? কারণ আমি হিসাব করতে গেলে একটা জিনিস মাথায় রাখবা, যদি কোনো কিছু কখনো হিসাব করতে যাও, হিসাবের জন্য একটা একক লাগে। কি লাগে? কি লাগে ভাইয়া? একক লাগে, একক। এই এককটা উপযোগের ক্ষেত্রে এককটা কি হয়, সেটাকে কি বলা হয়? তো উপযোগের ইংরেজি নাম হচ্ছে ইউটিলিটি, ইউটিলিটি। কি বলা হয়? ইউটিলিটি। তো এই যে ইউটিলিটি, এই ইউটিলিটির একক হচ্ছে ইউটিল। এককটা কি? ইউটিল, ঠিক আছে? উপযোগের এককের নাম কি বলো? এটা একটা প্রশ্ন আসতে পারে, উপযোগের এককের নাম কি? ইউটিল, ইউটিলিটি। কি হবে? ইউটিল, ইউটিলিটি, ঠিক আছে? তাহলে ইউটিলিটি কি হয়ে যাচ্ছে? ইউটিল। এটা মাথায় রাখো উপযোগের। এখন কথা হচ্ছে ভাইয়া উপযোগের প্রকারভেদ, উপযোগের প্রকারভেদগুলো আমরা দেখব। তো উপযোগকে তুমি 3 ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে প্রাথমিক, প্রাথমিক, মোট, প্রান্তিক। তোমাদের প্রথম দুইটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো প্রাথমিক উপযোগটা হচ্ছে প্রথম যে উপযোগ, অর্থাৎ আমি 1 গ্লাস শরবত পানের ফলে আমার যে ইউটিলিটি লাভ হয়েছে ততটুকুই, ঠিক আছে? আচ্ছা, এখন মোট হচ্ছে সবগুলোর যোগফল, সবগুলোর যোগফল, সবগুলো একসাথে করে নেওয়া, যোগ করা। আর প্রান্তিকটা হচ্ছে
প্রান্তিক বোঝায়, প্রান্তিক মানে কি দেখো তো, একটা প্রান্ত টাইপের কথা আসতেছে না, মার্জিন, মার্জিন মানে একটা প্রান্ত, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, ঠিক আছে। তো এটার ইংরেজি নাম হচ্ছে, প্রাথমিকে তো তোমার প্রাইমারি, তোমার এটা বুঝতে হবে, এটা লাগে না, কোথাও লাগে না, প্রাইমারি। এটা হচ্ছে টোটাল, টোটাল, আর এটা হচ্ছে প্রান্তিকটা হচ্ছে মার্জিনাল, ঠিক আছে। কি এটা? মার্জিনাল। সো এটাই বোঝাচ্ছে যে আমার তাহলে প্রান্তিকটা কি বোঝাচ্ছে, মার্জিনাল। বিষয়টা আমি বুঝি, দেখো প্রান্তিক হচ্ছে অতিরিক্ত, অতিরিক্ত অর্থাৎ এক্সট্রা, অতিরিক্ত এক একক দ্রব্যের ফলে, অতিরিক্ত এক একক দ্রব্য ভোগের ফলে আমার যে এক্সট্রা অথবা অতিরিক্ত ইউটিলিটি লাভ হচ্ছে, সেইটাই হচ্ছে আমার প্রান্তিক উপযোগ, ঠিক আছে। অতিরিক্ত এক একক, প্রান্তিক মানে কি, অতিরিক্ত এক একক। তো ভাইয়া তোমাদের অনেকেই এখনো বুঝতেছো না যে বিষয়টা কি, মানে রিলেট করতে পারতেছো না। তো দেখো তুমি এক গ্লাস শরবত পান করছো, তোমার একটা স্যাটিসফ্যাকশন আসছে না, আমরা সেখানে যাব এখন, ঠিক আছে, আমরা এখন সেখানে চলে যাব, ঠিক আছে। আচ্ছা দেখো, এই যেটা বক্স, আমরা সূচি এখানে চিত্র সূচি করতেছি। তো বিষয়টা হচ্ছে এরকম, ইকোনমিক্স আমাদের লাইফ রিলেটেড, আমাদের লাইফের সাথে রিলেটেড, ঠিক আছে, আমাদের লাইফের সাথে রিলেটেড। তাহলে এখানে থাকবে একক, অর্থাৎ তুমি কত গ্লাস শরবত পান করতেছো, কত গ্লাস শরবত পান করতেছো সেইটা একক। এখানে থাকবে টোটাল ইউটিলিটি, মানে টিইউ, টিইউ মানে হচ্ছে টোটাল ইউটিলিটি, এটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি, ঠিক আছে। এমইউ মানে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। তো তুমি যখন প্রথম গ্লাস পান করতেছো, ভোগ করতেছো, তো এখন কথা হচ্ছে ভাইয়া হিসাবটা তো আমাকে সংখ্যায় করতে হয়। যেমন তুমি কোথাও যদি ঘুরতে যাও, অথবা রেটিং, রেটিংয়ের যে বিষয়টা, একটা মুভি দেখে তোমাকে বলে কি মামা মুভিটা দেখছিস, বলে হ্যাঁ মামা দেখছি রে, ভালো আছে, কেমন ভালো, বলি মামা অস্থির, 10-9, মানে 10-9 মানে কি খুবই ভালো, অনেকে বলছে 10-10 সেরা, ভাই এটার সামনে কোনো মুভি নেই, টিকবে না, ঠিক আছে, বিষয়টা এরকম। তারপরে খাবারের রেটিং দিতে বললো, অনেকে দেখবে যে ফুড পান্ডা রেটিং দিয়ে থাকে না, 5 স্টারের মধ্যে 4.2, অনেকে আবার 3.8, অনেকে হচ্ছে আবার কি 4 থাকে, অনেকের আবার 4.5ও থাকে। তো এগুলোতে আমরা জাজ করতে পারি যে কোন জিনিসটা বেশি ভালো, কোন জিনিসটা অল্প ভালো, অথবা একটু মাঝামাঝি টাইপের, কোনটা খারাপ সেটা বোঝা যায়, ঠিক আছে। এইটাই। নাজমুল তুমি ভবিষ্যতে ভালো কিছু করবা, ঠিক আছে, আমি একটা ভালো একটা ইয়া বললাম, দোয়া দিয়ে দিলাম, ঠিক আছে, অবশ্যই ভালো কিছু করবা। তো এইরকম এখন আমরা সিনারি ভাববো, আমরা এত বেশি সময় নিতে পারবো না। দেখো তো প্রথম গ্লাস শরবতটা তোমার আম্মু তোমাকে খুব আদর করে দিল, তো যখন দিল, আচ্ছা আমরা আন্টি, আমরা আম্মুর কাছ থেকে সরে আসে আন্টির কাছে চলে যাই। ধরো তোমার পাশের বাসায় একটা হচ্ছে আছে, একজন থাকে তোমার, যাকে খুবই মানে মনে হয় ভালো লাগে, তো তোমাদের বাসায় তোমাদেরকে দাওয়াত দিছে সপরিবারে, তো তোমরা সপরিবারে বাসায় গেছো খাইতে, তো এখন বলছে ভাবি আসেন বসেন ইফতার করি। তো এই আন্টির আবার একটা কি সুন্দর মেয়ে আছে, ঠিক আছে, তো নজর দেওয়া যাবে না, খারাপ দেওয়া যাবে না, রমজান মাস ওইসব কখনোই না। বাট তোমার একটা মনে একটা থাকে না যে ওই যে মানে প্রস্ফুটিত হয়ে ওঠে, একটু দোলন হয়ে যায় মনের মধ্যে, ঠিক আছে, তো ওই রকম কিছু একটা হয়ে যাচ্ছে, মানে প্রবাহমান চলে যাচ্ছে। তো এখন প্রথম ক্লাসটা দিছে, যেহেতু আন্টি, একটা তো আন্টির সাথে এখন একটা ভালো সম্পর্ক রাখতেই হয়, তো তুমি বলে কি হ্যাঁ আন্টি দেন, তো তোমার আসলেই পিপাসা লাগছে, তুমি পান করছো ধরো, তো তুমি বলছো কি 10-10, মানে 10-10, মানে এত ভালো লাগছে আন্টি আপনার হাতে শরবত এত মজা, আমি তো খাইছি। পরে বললো কি বাবা তাহলে আরেক গ্লাস দেই, তুমি বললে কি যে দেন। বাট একটা জিনিস কি খেয়াল করবা, আগে যে পরিমাণ তোমার ভালো লাগছে প্রথম গ্লাসে, বাট দ্বিতীয় গ্লাসে তোমার কিন্তু সেই পরিমাণ আর ভালো লাগবে না, একটু কম ভালো লাগবে। তাহলে কি হবে, 10-9, 10 কত 9। তো এখন কথা হচ্ছে 2 গ্লাস পান করছো, দুইটা একসাথে যোগ করতেছি, তাহলে কত হইলো, ধরো আমি বললাম যে আমি আগের থেকে কম ভালো লাগছে, আগের থেকে কম ভালো লাগছে, তো এখানে 18, ঠিক আছে। এরপরে যখন তুমি প্রশংসা করছো, আন্টি তো গলে গেছে, আন্টি তো গলে গেছে যে বাবা এত ভালো লাগছে তোমার, বাবা আরেক গ্লাস দিই, নাও আরেক গ্লাস, বাবা তুমি খাইতে পারবা, তো বলে আন্টি আর দিয়েন না। বাট তোমার কি হচ্ছে, ধীরে ধীরে ওইটার প্রতি কি চলে আসতেছে, মানে অনীহা চলে আসতেছে, তাই না, যে সর্বত খাইছি ভালো লাগছে, তো ভদ্রতা খাতে বলতেছে না 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 থাক থাক আন্টি দিয়েন না, বাট তিনি দিলেন। এবার কি হচ্ছে 10-6, মানে তোমার ইউটিলিটি কমে যাচ্ছে। প্রথম ক্লাসে তুমি 10-এ 10/10 ছিল, পরে তোমার হচ্ছে 8/10 হয়ে গেছে, ধীরে ধীরে এটা কমতেছে 6/10,
পরে 4/10, এরপরে এমন অবস্থা হচ্ছে যে 0 হয়ে গেছে আর কি। বিষয়টা আমি বুঝাই, দেখো দ্বিতীয় গ্লাস পানের ফলে 18 একক হয়ে গেছে। এখন তৃতীয় গ্লাসের ক্ষেত্রে যখন হবে 6, তখন এটাকে যোগ করো, 28 এর 6 যোগ করলে কত হয় 24, এরপরে 24 এর 4 28 হয়ে যায়, এরপরে তোমার 0 মানে আর বাড়ে নাই। তো বিষয়টা আমি এক্সপ্লেন করতেছি, দেখো। আচ্ছা, তো এই হইলো অবস্থা, ঠিক আছে। তো আচ্ছা, তো তুমি এই পর্যন্ত পান করছো, বলছো আন্টি থাক আর দিয়েন না, বাট তুমি খাইছো, বাট তোমার ভালো লাগতেছে, তোমার যতক্ষণ ভালো লাগবে তুমি ততক্ষণ খাবা, তাই তো পান করবা আর কি। তো এই 28-এর পরে 24-এর পরে 28, এই চতুর্থ ক্লাসে এসে যখন তুমি চতুর্থ ক্লাস ভোগ করতেছো, অর্থাৎ সর্বটা পান করতেছো, কনজিউম করতেছো, তখন তোমার মনে হচ্ছে কি যে না, লিমিট হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে, পেট ফুলে গেছে, উঠতে পারবো না। তো এই গ্লাস পানের পরেও আন্টি তো মহা খুশি যে আরে ছেলেটা কত ভালো, মানে প্রশংসা করলে তো মেয়েরা একটুতে খুশি হয়ে যায়। তো এই বিষয়টা হচ্ছে কি, যখন তুমি প্রশংসা করছো, উনি তোমাকে আরও এক গ্লাস দিচ্ছেন, বাবা আর একটু খাও বাবা, তোমার শরীরটা রোজা করছো এতদিন, সারাটা দিন না খেয়েছিলা, পানির দরকার আছে, তো শরীরে তো একটা দরকার আছে, তো দিছে। এইবার এসে কি হয়ে গেছে, মানে তোমার তো এইখানে এসে তোমার মনে হচ্ছে কি যে লিমিট শেষ, আর পারবো না, বাট এইটা পান করছো কোনো রকম কষ্ট করে, কোনো সমস্যা হয় নাই। তো এই পর্যন্ত এসে তোমার এইবার এমন একটা অবস্থা যে আন্টি যদি আমাকে আরেক গ্লাস পান করতে দেয়, হয় আমি আন্টির সাথে রাগারাগি করব, না হয় দৌড়ে পালিয়ে যাব। বিষয়টা এইরকম। তো ইউটিলিটির বিষয়টা এইরকম না, ইউটিলিটির বিষয়টা এরকম না। ইউটিলিটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত তোমার সুখ অনুভব হবে, অর্থাৎ শান্তি পাবা, স্যাটিসফ্যাকশন আসবে, অভাব মোচিত হবে, ঠিক আছে। তো এই অভাব মোচনের ক্ষমতাই হচ্ছে উপযোগ। তোমার তো আর অভাব নাই রে ভাই, তোমার তো অভাব শেষ, শেষ হয়ে গেছে, তুমি কেন তাহলে আর পান করবা? আর তো পসিবলই না, মানুষের পক্ষে কি সম্ভব? সম্ভব না। তাহলে এটাই বোঝাচ্ছে যে টোটাল ইউটিলিটির হিসাবটা বোঝাচ্ছে। মার্জিনালের ক্ষেত্রে দেখি, অর্থাৎ প্রথম ক্লাস থেকে দেখো, প্রথম ক্লাস থেকে তুমি 10 ইউটিলি পাইছো মার্জিনালের ক্ষেত্রে। মার্জিনালের সূত্রটা কি? মার্জিনালের সূত্রটা হচ্ছে পরেরটা থেকে আগেরটা বাদ দেওয়া, পরেরটা থেকে আগেরটা বাদ দেওয়া, পরেরটা থেকে আগেরটা বাদ দেওয়া, ঠিক আছে। রাসেল, এমন কোনো কথা বলিও না যেন আমার তোমার সাথে খারাপ কিছু বলতে হয়, ঠিক আছে ভাইয়া? বারবার বলে দিচ্ছি, তোমার সাথে আমি তোমাকে চিনি আগে থেকে, তুমি আমার অনেক আগে থেকে স্টুডেন্ট, তো এমন কিছু বলবে না ভাইয়া যে জিনিসটা খারাপ দেখা যায়। এই কথাটা কিন্তু খুবই বাজে হয়েছে, আমি তোমার থেকে এই জিনিসটা এক্সপেক্ট করিনি, ঠিক আছে। আমি তোমাকে যথেষ্ট ভদ্র ছেলে মনে করতাম, বাট এরপর থেকে আর মনে করতে পারতেছি না, ঠিক আছে। নিজের স্বভাব শুধরে নেওয়ার চেষ্টা করো, এই ধরনের কথাবার্তা কোনো কিছু বলবা না যার কারণে আমাকে বাজে কিছু বলতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো দ্বিতীয় ক্লাসের ক্ষেত্রে 18, বাট অতিরিক্ত কত? 18 থেকে 10 বাদ দাও 8, পরেরটা 24 থেকে 18 বাদ দিলে 6, অর্থাৎ এই প্রান্তিকটা বোঝায় অতিরিক্ত কত একক তুমি ভোগ করতেছো, অতিরিক্ত কত একক, ঠিক আছে। তারপরে এখানে এসে হয়ে গেছে 4, এখানে হয়ে গেছে 0। বিষয়টা হচ্ছে ভাইয়া আমাদের কি এই জিনিসটা আসবে পরীক্ষায়? কখনোই আসবে না। তাহলে কি আসবে? আপনি এতক্ষণ বকবক কেন করতেছেন? কারণ চিত্রটা যেটা আসবে সেটা তোমাদের চিত্র থাকবে না, কথায় থাকবে। বাট তুমি যদি চিত্রটাই না জানো, চিত্রটা কিভাবে করতে হয় সেটাই না জানো, কোন রেখাকে কি বলে, কোন রেখা কোন দিক দিয়ে যায়, কোন দিক দিয়ে ছেদ করে, কোন দিক দিয়ে উপরে ওঠে নিচে নামে, এইসব যদি তুমি না জানো, তুমি কখনোই পারবা না, তুমি অ্যান্সার করতে পারবা না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই যে তাহলে এখন দেখবো আমাদের ইকোনমিক্সের ম্যাক্সিমাম চিত্রটাই এই যে অক্ষাংশের মধ্যে হয়ে থাকে, যেটা প্রথম অক্ষাংশ এটাতেই হয়ে থাকে। তো সাথে কিছু নিচেও আসতে পারে, মানে মাইনাসের মান আসতে পারে, এটা আলাদা হিসাব। এখানে হচ্ছে 0। আমরা এখন কিসের হিসাব করতেছি ভাইয়া? ইউটিলিটি। তো আমাদের এখানে থাকবে কি? ইউটিলিটি থাকবে। টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি দুইটাই রাখবো আমরা একসাথে, ঠিক আছে। টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি দুইটাই এখানে। আর এখানে থাকবে একক, কোয়ান্টিটি। কি থাকবে? একক থাকবে, কোয়ান্টিটি, ঠিক আছে। আচ্ছা, তো এখন যেটা হিসাব, আমি যখন কোনো কিছু ভোগ করি নাই তখন আমার শূন্য ছিল। চিত্রগুলো কিভাবে হয় আমি একদম হাত দিয়ে দিয়ে দেখাই দিচ্ছি পয়েন্টগুলো, যেটা আসলে তোমরা দেখো না এইভাবে কখনো, ঠিক আছে। আচ্ছা, তো প্রথম 1 একক, তো আমি এককগুলোকে বসাই। এই যে 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক, 6 একক, তুমি এরকম ভোগ করতেই পারো, অনেকগুলোই ভোগ করতে পারো, কোনো কিছু যায় আসে না। এখন এইখান থেকে এখন দেখলো কি 1 এককের সাথে 10 ইউটিলিটি। তো আমরা ধরে নিলাম, ধরে নাও এখানে তোমাকে কোনো মানে গ্রাফে করতে হবে চিত্র এমন কিছু না, জাস্ট ধরে নেওয়া, তোমার মতো করে হিসাব করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো এই যে 10, তো চিত্রটা হবে এমন, আমি তোমাকে দেখাই দিচ্ছি, এরকম হবে। তো ওকে,
আচ্ছা, মানে এভাবে মিলাতে গেলে একটু সমস্যা হয়ে যায়, বাট তোমাদের চিত্র নিয়ে কোনো সমস্যা নাই, এমনি পারবা। শূন্য এককে 10, এটা কি হয়েছে? শূন্য একক কিন্তু 10 হয় না। তো তোমাদের ম্যাক্সিমামের চিত্রটা ভুল হয় এখানেই, তোমরা এখান থেকে ডিরেক্ট দাগ দিয়ে দাও, এখান থেকে ডিরেক্ট দাগ দিয়ে দাও, বাট দাগটা কিন্তু এখান থেকে হবে না। তাহলে কি হবে ভাইয়া? তাহলে দাগটা কোথা থেকে হবে? দাগটা হবে আমার এই যে 10 একক, আমার 1 যেখান থেকে শুরু হয়েছে এইখান থেকে, বাট শূন্য এককে তো আমার 10 হয়ই নেই, শূন্য এককে তো আমি কোনো কিছু ভোগই করি নেই, বাট আমি গেছি কি, কিসে গেছি, মানে একটা কোনো জায়গায় গেছি, আমি দাওয়াতে গেছি, খাইতে গেছি, বাট এখনো খাওয়া শুরু করিনি। বাট যখন তুমি খাওয়াটা শুরু করছো, এক একর যখন ভোগ করছো, এক একর যখন ভোগ করছো, তখন তোমার 10 হয়েছে। তো এইখান থেকে উঠে এই যে এইভাবে চলে গেছে, তাই তো? এক একর 10, পরেরটায় কত হয়েছে? পরেরটা ধরো এইখানে, তারপরেরটা এইখানে, তারপরেরটা এইখানে, এইভাবে একটা জায়গায় উঠছে। তো এই দুইটা জায়গা আসলে সমান হয়, এই দুইটা জায়গা সমান হয়, ঠিক আছে? এই দুইটা জায়গা সমান হয়। তোমার এখন প্রশ্নে আমরা চলে আসছি, ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আমি দেখাচ্ছি, বাট আগে এগুলো একটু যোগ করে দিই। এক এককের ক্ষেত্রে 10, 2 এককের ক্ষেত্রে 18, তারপরটা ধরো 24, তারপরে দুইটা হচ্ছে 28, এইরকম টাইপের কিছু, ঠিক আছে? এইরকম টাইপের কিছু। চিত্র থেকে এমসিকিউ আসবে ভাই, অবশ্যই চিত্র থেকে এমসিকিউ আসবে, চিত্র থেকে এমসিকিউ আসবে, ঠিক আছে? আচ্ছা, তো এইটা গেল টোটাল ইউটিলিটি। এখন দেখবো মার্জিনাল ইউটিলিটি চিত্র, এই সেম জায়গাতে দেখতে হবে। তো আমার প্রথমটা কত থেকে শুরু হয়েছে? 10, বাট এবার দেখো সবগুলো ডিক্রিজ করছে, অর্থাৎ কমে গেছে, ঠিক আছে? তো এটা আমাদের এইভাবে যাচ্ছে, চিত্রটা এইভাবে হচ্ছে, এই যে। তো মার্জিনাল ইউটিলিটি চিত্রটা এরকমই হয়, বাট এখানে একটা মান আসবে, এখানে একটা মান আসবে, এখানে একটা মান আসবে, 10, 8, 6, 4, 0। তো এইখানে এটা হইলো আমাদের মার্জিনাল ইউটিলিটি রেখা, এটা হচ্ছে আমাদের টোটাল ইউটিলিটি রেখা। তো এখন দেখো এই চিত্রটা বুঝাচ্ছে ভাইয়া চিত্রটা এখানে নিচে নামলো কেন? কথা তো এটাই, চিত্রটা নিচে কেন নামতেছে? কারণ হচ্ছে এটা তোমার লিমিটেশনের সর্বশেষ পর্যায়ে, সর্বোচ্চ আর কি, হাইয়েস্ট টপে আসো। এরপরে আর তোমার পক্ষে সম্ভবই না, একটা মানুষের পক্ষে কি সম্ভব এতগুলো শরবত পান করা, অথবা কোনো কিছু এত তার মানে একই টাইমে বসে এত কিছু একসাথে খাওয়া কিন্তু পসিবল না। তো যখন তুমি খেতে যাবা, তুমি অসুস্থ হয়ে যাবা, বমি করে দিবা, পর তোমাকে হাসপাতালে নিতে হবে। তো ধীরে ধীরে তোমার ইউটিলিটি কমে যাবে। তো এই যে একটা ভালো সম্পর্ক, আন্টি এখন তোমাকে এত বেশি আদর করতেছেন যে তুমি আর নিতে পারতেছো না। তো কি হচ্ছে, তুমি এতক্ষণ পর্যন্ত কিছু বলতে পারো নাই, কারণ আন্টির একটা সুন্দরী মেয়ে ছিল, তো তোমার কি বলা পসিবল হচ্ছে না। বাট এখন এমন একটা অবস্থা হয়েছে, আরে ভাই জান না থাকলে পরে কি করব, কোনো কিছু করার তো টাইম নেই। তো এটাই বোঝাচ্ছে এরপর যদি তোমাকে আরও এক গ্লাস পান করতে দেয়, তুমি অসুস্থ হয়ে যাবা, তুমি অসুস্থ হয়ে যাবা, মানে তোমার পক্ষে সম্ভব না, হাসপাতাল নিয়ে যাইতে হবে। তো তখন তোমার আন্টির সাথে একটা ঝগড়া লেগে যাবে। তো এই জন্য বলতেছে এখন তুমি যদি কিছু মানে ভোগ করতে যাও, তোমার এমন সম্পর্কটা এত অবনতি হবে যে শেষে দিন শেষে ওই আন্টির মেয়ের সাথে তোমার কোনো কিছু আর পসিবল হবে না, শেষ, ঠিক আছে? তো এইটাই বোঝাচ্ছে টোটাল ইউটিলিটি একটা সময় এসে পড়ে যায়, ঠিক আছে? আমির হামজা, ইকোনমিক্স থেকে কোশ্চেন আসবে, তুমি আল্লাহকে বললে কি আর যায় আসে বলো? আচ্ছা, এই যে রেখা টোটাল ইউটিলিটি রেখা, টোটাল ইউটিলিটি রেখা, এই রেখাটা কিরকম হয়ে থাকে, কোন বিধি ফলো করে? তো এটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান। এই জিনিসটা, এই যে তোমাদের প্রশ্ন জায়গায় চলে আসছি, তোমরা তো এতক্ষণ বুঝতেছিলে না, এখন বুঝবা। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ফলো করে, প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি মেনে এই রেখাটি চলা মানে কি হয়, আঁকা হয় আর কি। ঠিক আছে, রেখাটা এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, মানে দেখো ধীরে ধীরে সে বাড়তেছে, বাট বাড়ার হারটা কিন্তু সে কমে যাচ্ছে, মানে যত উপরে উঠতেছে একটা সময় এসে সে কমে যাচ্ছে, এটাকে বলতেছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এই দেখো রেখাটা এইভাবে এইভাবে সে একটা সময় এসে ফল করছে। তো এখন কথা হচ্ছে, তোমাকে আমি প্রশ্ন করব, এই যে দুইটা বিন্দু টপ দেখতেছো সর্বোচ্চ এ আর বি, যে দুইটার মানেই হচ্ছে 28, তুমি আমাকে এখন বলো এইখানে সর্বোচ্চ বিন্দু কোনটা, এ অথবা বি, যে কোনো একটা, দুইটা একসাথে না। এ সর্বোচ্চ নাকি বি সর্বোচ্চ, এটা তোমরা আমাকে বলবা। এ সর্বোচ্চ নাকি বি সর্বোচ্চ, কোনটা হবে বলো? বলো কি হবে? আচ্ছা, এ আর বি দুটোর মধ্যে কোন বিন্দুটা সর্বোচ্চ হবে, এটা কমেন্ট করো। হ্যাঁ, মাহমুদা খাতুন, ও হচ্ছে আগে থেকে পড়ছে, ও জানে, ভেরি গুড। যারা জানো না তারা বলতেছে এ, বাট এ হবে না, বি হবে। কি হবে? বি হবে। আচ্ছা, এই তো ভালো লাগতেছে বিষয়টা, কি যারা এ বলতেছো তাদের জন্য ভালো লাগতেছে,
আবার অনেকে বি বলতেছো, তাকিয়া বলছে এ সর্বোচ্চ, আফরিন সুলতানা বলছে এ সর্বোচ্চ, সাইদ বলছে বি সর্বোচ্চ। ওকে ওকে ওকে, অনেকে এ বলতেছে অনেকে বি বলতেছে। আমি বলি তোমাদের সময় আমি যখন পড়ছি নতুন প্রথম দিন, আমি নিজে বলছিলাম এ, বলছি ম্যাম যে আগে আসে তারই তো ভাগটা আগে হওয়া উচিত, সো এ যেহেতু আগে আসছে তাহলে এই হবে, তাই না? বাট এখানে এই জিনিসটা এরকম করে হয় না, ঠিক আছে? কেন হয় না ভাইয়া? এতক্ষণ তোমরা কি বুঝতে পারছো না বুঝতে পারছো কিচ্ছু যায় আসে না, চিত্রগুলো দেখছো তো, চিত্রগুলো দেখছো না? এখন আসো, এখন আসো, সব শেষ, সব মুছে দিছি, সব মুছে দিছি। তোমার যে চিত্রটা আসবে সেটা আমি বলে দিই, দেখো এরকম হবে চিত্রটা। এই কার্ভটা আস্তে করে আনতে গেলে সমস্যা হয়ে যায়। ওকে, এরকম, এই হচ্ছে সর্বোচ্চ দুইটা বিন্দু, সর্বোচ্চ দুইটা বিন্দু, মার্জিনাল এখান থেকে শুরু, এই তো। ভাইয়া তোমরা একটা জিনিস মনে রাখো, মনে করো, সেটা হচ্ছে টোটাল ইউটিলিটিটা, এখানে টোটাল ইউটিলিটি আমরা বলতে পারি একবারে ডিরেক্ট, আর এখানে বলতে পারি কিউ। তো তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা আমার শেষে বলো, আমার সাথে সাথে বলো, আমার শেষে বলো। আচ্ছা আচ্ছা, তো এখন বলবা টোটাল ইউটিলিটি। এই যতজন ক্লাস করতেছো, আসলে কতজন ক্লাস করতেছো আমি খেয়াল করিনি, দেখি নাই, দেখা উচিত। ওকে ওকে, তোমরা এখন যেটা মানে পড়বা আমার সাথে সাথে, টোটাল ইউটিলিটি সর্বোচ্চ হবে কোথায়? টোটাল ইউটিলিটি সর্বোচ্চ হবে সেখানে যেখানে মার্জিনাল ইউটিলিটি শূন্য হবে। মার্জিনাল ইউটিলিটি শূন্য হবে। মার্জিনাল ইউটিলিটি মানে হচ্ছে তুমি অতিরিক্ত কত ধরনের কতটুকু উপযোগ লাভ করতেছো। মার্জিনাল ইউটিলিটি শূন্য হওয়া মানে তুমি অতিরিক্ত আর কোনো ধরনের কি পাচ্ছ না, উপযোগ পাচ্ছ না। সো তোমার এই জিনিসটা থেকে, এই জিনিসটা ভোগ করে আর কোনো লাভ নেই, এই জিনিসটা ভোগ করে আর কোনো লাভ নেই। তো তুমি এই জিনিসটা মনে রাখো, এই জিনিসটা পড়ো, টোটাল ইউটিলিটি সর্বোচ্চ হবে, জোরে 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 জোরে, রমজান মাস আল্লাহ তাআলা এমনি তোমাদেরকে রহমত বরকত করবেন, পারবা, ঠিক আছে? এতক্ষণ কি পড়ছি এটা রিলেটেড দরকার নাই, যে দুটো জিনিস দেখাবো এখন সেটাই বলবা। বলো টোটাল ইউটিলিটি, আমার সাথে সাথে বলো, জোরে বলো না কেন ভাই, কথা বলো। টোটাল ইউটিলিটি সর্বোচ্চ হবে, বলো টোটাল ইউটিলিটি সর্বোচ্চ হবে যেখানে মার্জিনাল ইউটিলিটি শূন্য হবে। মার্জিনাল ইউটিলিটি কোথায় শূন্য হয়েছে? এই যে রেখাটা, মার্জিনাল ইউটিলিটি রেখাটা এদিক দিয়ে গেছে, এই যে এই পর্যায়ে এসে, এই বিন্দুতে এসে সে কত হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। অর্থাৎ এই বরাবর উপরে যে রেখাটা আছে সেই বিন্দুটা হচ্ছে বি, এই বি হচ্ছে সর্বোচ্চ। এ সর্বোচ্চ নয় কেন? কারণ এই জায়গায় এ থেকে বিতে আসতে তুমি এতটুকু উপযোগ লাভ করছো, এতটুকু উপযোগ লাভ করছো। সো এখানে তোমার উপযোগের মাত্রাটা এখনো আছে। যেখানে এসে তোমার অতিরিক্ত অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি শূন্য হয়ে যাবে, সেই বরাবর যে রেখাটা যে বিন্দুকে ছেদ করবে, রেখাটা যে বিন্দুকে ছেদ করবে সেটা হবে হচ্ছে সর্বনিম্ন, সর্বোচ্চ আর কি ওই টোটাল ইউটিলিটির ক্ষেত্রে, ঠিক আছে? হ্যাঁ, এই কথাটা বোঝানোর জন্য এত কিছু। মোট উপযোগ যেখানে সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ সেখানে শূন্য। মোট উপযোগ সর্বোচ্চ সেখানেই হবে যেখানে প্রান্তিক উপযোগ শূন্য হবে, ঠিক আছে? এই কথাটা মুখস্থ করো, 1 মার্ক। একটা কোয়েশ্চেন চলে আসবে ইনশাআল্লাহ, যদি এই ইউটিলিটি থেকে কোয়েশ্চেন করে এটা একটা চলে আসবে, এটা চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা আচ্ছা ওকে। তো এই গেল আমাদের ইউটিলিটি শেষ, ইউটিলিটি শেষ। এখন দেখো, মানে ভাইয়া তোমরা আমাকে হয়তো বা বলতে পারো ভাইয়া আপনি কি পড়াচ্ছেন, আমি তো বুঝতেছি না। আর শোনো, মানে পরীক্ষাটা তো আমি দিয়ে আসছি, হ্যাঁ গুচ্ছে পরীক্ষা আমি দিইনি, বাট গুচ্ছে পরীক্ষা না দিলেও কি পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্স তো আছে। সো প্রশ্নটা কীভাবে আসতে পারে সেটা তো আমি জানি, তাই না? এই জন্য বলতেছি, দেখো এই জন্য দেখো, হ্যাঁ ভেরি গুড, লাউড অ্যান্ড ক্লিয়ার, সাবাস স্নিগ্ধা, ভেরি গুড। এই তো এখন দেখো কথা যেটা আছে, মোট তোমার প্রশ্ন আসলে এইভাবেই আসবে যে মোট উপযোগ কমতে থাকলে প্রান্তিক উপযোগ কি হয়? মোট উপযোগ যখন ফল করা শুরু করে, মানে নিচের দিকে নামা শুরু করে, একটা পর্যায়ে তো সে সর্বোচ্চ ছিল, এই যেটা সর্বোচ্চ ছিল, এই জায়গাটা যে নামা শুরু করছে তখন প্রান্তিক উপযোগ নিচের দিকে চলে যায়, অর্থাৎ সেটা নিচের দিকে নেমে যায়, একদম ঋণাত্মক হয়ে যায়। সো এখানে বলছে কি ঋণাত্মক হয়, অর্থাৎ নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে? ঋণাত্মক হয়, ঠিক আছে? বুঝে গেছে? এরপর দেখো, প্রান্তিক উপযোগ বাড়লে মোট উপযোগও বাড়ে। বাট এখন কথা হচ্ছে ভাইয়া এই জিনিসটা যখন চিত্রটা তোমার সাথে থাকবে তুমি ভালো বুঝবা। সো আমরা একটা চিত্র এখানে মানে ছোট করে এঁকে নেই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়।
দেখছো, মানে চিত্র দিয়ে বুঝে কত সহজ লাগে এখন দেখবা তোমরা। দেখো মোট উপযোগ কমতে থাকলে, এই যে মোট উপযোগ কমছে, এই বরাবর থেকে ধরো এখানে কমছে, তখন কোথায় চলে গেছে, মার্জিনাল ইউটিলিটি এইখানে চলে আসছে, ধরো এটা একটা এফ বিন্দু এখানে চলে আসছে, অর্থাৎ ঋণাত্মক হয়, কথা সঠিক। প্রান্তিক উপযোগ বাড়লে, প্রান্তিক উপযোগ হচ্ছে বাড়তেছে, প্রান্তিক উপযোগ বাড়াতে বোঝাচ্ছে কি, বাড়তেছে। সো প্রান্তিক উপযোগ যখন বাড়ে মোট উপযোগও বাড়ে, মোট উপযোগও বাড়ে, কথাটা সঠিক। ভোগের সর্বশেষ একক থেকে পাওয়া, ভোগের সর্বশেষ একক থেকে পাওয়া যায় প্রান্তিক উপযোগ, অর্থাৎ অতিরিক্ত এক একক ভোগের ফলে আমি যে উপযোগ লাভ করি সেটা হচ্ছে এক একক লাভ করছি, সেটা কি, ঠিক আছে, কি লাভ করছি, প্রান্তিক উপযোগ। কোন দ্রব্য ভোগ থেকে প্রাপ্ত প্রতিটি উপযোগের সমষ্টি মোট উপযোগ, এটা খুবই সহজ, এটা বাচ্চা মার্কা কোয়েশ্চেন, যেটা হচ্ছে মোট উপযোগ কাকে বলে সেইটা। এরপরে প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ কি থাকে, স্থির থাকে। যেমন দেখো এই যে এই পর্যায়ে এসে শূন্য হয়েছে, প্রান্তিক উপযোগ কি হয়েছে, শূন্য হয়েছে, বাট এই দুইটা জায়গায় কিন্তু সমান ছিল, এই দুইটা জায়গায় ভ্যালুটা কি, মানটা হচ্ছে স্থির, তাই না, মানটা কি স্থির না। ধরো দুইটার ক্ষেত্রে কি 28 ছিল, মানে 28 ছিল, এটা তো 28 ছিল, এটাই বোঝাচ্ছে ভাইয়া, এটাই বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে মোট উপযোগ বৃদ্ধি হয়, মোট উপযোগ বৃদ্ধি পাইছে এই পর্যন্ত, ঠিক আছে, মোট উপযোগ বৃদ্ধি পাইছে এই পর্যন্ত, বৃদ্ধি হয় প্রান্তিক উপযোগ শূন্য হওয়া পর্যন্ত। দেখছো প্রান্তিক উপযোগ যখন শূন্য হয়েছে, এই যে প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ যখন শূন্য হয়েছে এইখানে, এখানে যখন শূন্য হয়েছে তখন এটা সর্বোচ্চ হয়েছে, এরপরে এটা নামা শুরু করছে, অর্থাৎ ঋণাত্মক মানে ফল করা শুরু করছে, কমা শুরু করছে, তখন এটা আবার ঋণাত্মক হয়ে গেছে মানটা, এটা যত নিচে যাবে এটা এক পর্যায়ে এসে একদম নিচে চলে যাবে, বাট ততদূর পর্যন্ত আমরা ভোগ করি না, তাই আমাদের চিত্র অতদূর লাগে না, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমাদের সময় খুবই কম, খুব জলদি শেষ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে দেখো প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কি হয়। তো মোট উপযোগ, এই যে প্রান্তিক উপযোগ যখন থেকে ঋণাত্মক হওয়া শুরু করছে, কথা বোঝার চেষ্টা করো, প্রান্তিক উপযোগ যেখান থেকে ঋণাত্মক হওয়া শুরু করছে, মানে নিচে নামা শুরু করছে, তখন দেখো মোট উপযোগটা ফল করা শুরু করছে, মানে পড়ে যাচ্ছে, আগে উঠতেছিল, একটা পর্যায়ে এসে তার স্পিড কমে গেছে, সে পড়ে গেছে, তো এটাই বোঝাচ্ছে যে হ্রাস পায়, ডিক্রিজ করে, ঠিক আছে, কি করে, ডিক্রিজ করে, কি করে, ডিক্রিজ করে, তাই তো। ঠিক আছে, যারা চলে যাওয়া তারা চলে যেতে পারো, অন্যদেরকে ডিস্টার্ব দিও না। ওকে, তো এই গেল। এছাড়া এরপর হচ্ছে চাহিদা, সুন্দর একটা টপিক, চাহিদা, যোগান, স্থিতিস্থাপকতা, এখানে অনেক ধরনের কথা আছে, এই কথাগুলো পড়বো, সাথে আমরা চিত্র আঁকবো, একসাথে শেষ করে দিব। আজকের শেষ রিলেটেড মানে এই রিলেটেড টপিক শেষ হচ্ছে চাহিদা, যোগান, ভারসাম্য, স্থিতিস্থাপকতা, এতটুকুই, ঠিক আছে। আচ্ছা দেখো চাহিদা কি, চাহিদা হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন ক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করে বা ক্রয় করার ইচ্ছা প্রকাশ করে, বানানটি ভুল আসছে এখানে, বানানটা হবে প্রকাশ, ইচ্ছা প্রকাশ করে, তাকে চাহিদা বলে। অর্থনীতিতে চাহিদা বলতে তিনটি বৈশিষ্ট্যকে নির্দেশ করে। বৈশিষ্ট্যগুলো হলো, এক, মানে চাহিদা কখন হবে, এখন কথা ভাই তোমার এখনো ইনকাম নাই, তুমি পড়াশোনা শেষ করতে পারো নাই, তোমার কোনো জব নাই, মানে কিছুই নেই, কোনো কিছু করে নেই, বাসা নাই, বাড়ি গাড়ি কিছুই নাই, তুমি যদি এখন বলো বিয়ে করতে চাও, এটা তোমার চাহিদা, মারি খাবা, সিরিয়াস মারি খাবা, ঠিক আছে। কারণ কারণ তোমার সেই জিনিসটার জন্য যোগ্যতা থাকতে হবে আগে, তার মানে বোঝাচ্ছে কি, কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, হ্যাঁ ভাই এটা তো আমার আছে, এই যে আমি যে বউ চাচ্ছি এটা তো আমার আকাঙ্ক্ষা, এটা তো আমার আছে, তো আমি আল্লাহর কাছে দোয়া করি আমাদের সকল যারা আমরা আছি মানে বিবাহযোগ্য তাদের জন্য জলদি বিয়ে হয়ে যায়, আর আমার জন্য বিয়ের বয়সটা হয়, এটা তোমরা একটু দোয়া করবা, ঠিক আছে। এরপরে দেখো দ্রব্যটি ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ অর্থাৎ ক্রয় ক্ষমতা। বাট ভাইয়া এই যে বিয়ে করবা, তুমি যে বউ নিয়ে আসবা, বউ যে কিনে আনবা, তো এই কিনে আনতে গেলে তোমার একটা ক্রয় ক্ষমতা লাগবে না, ক্রয় ক্ষমতা লাগবে, তো সেটা তাকে রাখার মতো, তাকে সুন্দর মতো রাখার জন্য একটা তোমার পরিবেশ লাগবে, সেই জিনিসটা তোমার নাই। সো বিয়েটা তোমার এখন চাহিদার মধ্যে পড়ে না, এই জিনিসটা ভুলে যাও, পড়াশোনা করো। এরপরে অর্থ ব্যয়ের ইচ্ছা, তোমার হ্যাঁ ভাইয়া আমার তো ইচ্ছা আছে, বাট শোনো এই জিনিসটা তোমার নাই, সো হবে না, ঠিক আছে। তাহলে এখন একটা কথা, আমার একটা জিনিস পাওয়ার আকাঙ্ক্ষা আছে যে ইস একটা গাড়ি থাকলে ভালো হতো, হ্যাঁ হয়েছে, এখন দেখা গেল কি আমার টাকা নাই, আমার ইচ্ছা আছে খরচ করা, বাট টাকাই তো নাই, তাহলে এটা চাহিদা হবে না। এই তিনটা জিনিসের সমষ্টি থাকতে হবে চাহিদার ক্ষেত্রে, কথা বোঝা গেছে। কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, দ্রব্যটির ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ অর্থাৎ
ক্রয় ক্ষমতা থাকতে হবে, অর্থ ব্যয়ের ইচ্ছাও থাকতে হবে, অর্থ ব্যয়ের ইচ্ছাও থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, না হলে এটা কি হয়ে যাবে, উচ্চাকাঙ্ক্ষা হয়ে যাবে। ভেরি গুড। আচ্ছা, তো এইখানে দেখো, একটি দ্রব্যের দাম বাড়লে অপর দ্রব্যের চাহিদা বাড়লে দ্রব্য দুটি পরিবর্তক। তো এই জিনিসটা আমি খুবই হালালভাবে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? হালালভাবে। যেমন প্রথমে যদি আমরা আমাদের কথা বলি, যেটা আমরা এখনো হই নাই, কেউ অনেকেই হয় নাই, স্বামী স্ত্রী, ঠিক আছে? স্বামী স্ত্রীর বিষয়টা। তো বর্তমান যুগে স্বামী স্ত্রীকে দূরে সরানোর চেষ্টা করানো হয়, অর্থাৎ শয়তান সব থেকে বেশি কি হয়, খুশি হয় কোন কাজ করার মাধ্যমে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করানোর মাধ্যমে। বাট আমাদের স্বামী স্ত্রীর কীরকম হয়ে থাকা উচিত? স্বামী স্ত্রীর অর্থনীতির ভাষায় বলতে গেলে তাদের পরিপূরক হয়ে থাকা উচিত, ঠিক আছে? পরিপূরক, অর্থাৎ তারা একে অপরকে ছাড়া চলতে পারবে না, এরকম হয়ে থাকা উচিত। বাট বর্তমান সমাজ কি চাচ্ছে, তারা কি হোক, তারা হয়ে থাকুক একে অপরের পরিবর্তক। কি হয়ে থাকুক? পরিবর্তক। সে পারলে আমি কেন নয়, সে পারলে তুমি কেন নয়, সে যদি ইনকাম করতে পারে তোমারও ইনকাম করা উচিত, সে যদি তোমাকে মারতে পারে তোমারও তাকে মারা উচিত, কখনোই মারামারি করা উচিত না। বাট সবাই চাচ্ছে কি, সমাজ চাচ্ছে পরিবর্তক, বাট হওয়া উচিত কি, পরিপূরক, ঠিক আছে? স্বামী স্ত্রীর কথা দিয়ে বলতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে, এই যে আমরা স্বামী স্ত্রী নিয়ে এতগুলো কথা বলতেছি না, এই সব পোলাপাইন, ঠিক আছে? তা আমরা কি জানো, আমরা হচ্ছি এটার সাথে সম্পর্ক নেই আমাদের, সো আমরা হচ্ছি সম্পর্কহীন। আমরা কি, এই যে আমরা এত ভক ভক করতেছি, বকর বকর করতেছি, ঠিক আছে? এই যে আমরা বক বক করতেছি এত, বাট আমাদের কি নাই, এটার সাথে কোনো সম্পর্কই নাই। বাপ মা শুনলে, আব্বু আঙ্কেল আন্টি শুনলে আর ফাটাবে, ঠিক আছে, মাইর দিবে সেই রকম। বাট আমরা কি পড়াশোনার জন্য বলতেছি, এমন কিছু না আমরা খারাপ কিছু বলতেছি, এরকম না। তো কি বুঝলাম, একটু সুন্দর মতো বোঝানোর চেষ্টা করতেছি, চা কফি, এই তো জায়গা মতো চলে আসছে সৃজয়া। তো স্বামী স্ত্রীর আসলে হওয়া উচিত চা কফি না, চা চিনি, ঠিক আছে? দুধ আর চিনি হওয়া উচিত, যাতে একসাথে হয়ে তারা চা হয়, ঠিক আছে? এটাই বোঝাচ্ছে, এই যে দুইটা দ্রব্য, এটা পরিপূরক নাকি পরিবর্তক নাকি সম্পর্কহীন। আবার সবার যে পরিপূরকে হইতে হবে এমন না, পরিপূরকে হইতে হবে এমন তো না, কেউ কেউ পরিবর্তকও হবে, কেউ সম্পর্কহীন হবে। যেমন এখন ধরো, আমি যদি বলি চা কফির কথা, সৃজয়া বলছে চা কফি, তো চা কফি, চা আর কফি দুটো মানুষ একসাথে ভোগ করবে না। তুমি বলতে পারো ভাই আমার তো দুটোই ভালো লাগে, তাহলে তুমি একটা পাগল, কারণ অর্থনীতিতে যৌক্তিক কথাবার্তা হয়ে থাকে, রেশনাল থিঙ্ক করা হয়। রেশনাল মানে যুক্তিশীল অথবা যৌক্তিক, ঠিক আছে? তো এই চিন্তা ভাবনা করা হয়। তো হয় চা খাবো না হয় কফি খাবো, চা ভোগ করবো না হয় কফি ভোগ করবো, বিষয়টা এইরকম। তো এই রিলেটেড, অর্থাৎ একটা ভোগ করলে আমাকে আরেকটা বাদ দিতে হবে, সেই জিনিসটা হচ্ছে পরিবর্তক। অর্থাৎ এক বনে দুই বাঘ থাকবে না, হয় তুই থাকবি না হয় আমি থাকবো, ঠিক আছে? মানে এরকম কথা বলতেছে, হয় তুই থাকবি না হয় আমি থাকবো, এই এলাকা আমি শাসন করবো নাহলে তুই করবি, বিষয়টা এইরকম, রাজত্ব করবে। তো এটা হচ্ছে কি, চা আর কফি। এখন এটা গেল হচ্ছে পরিবর্তক। আর পরিপূরকটা কি? পরিপূরকটা হচ্ছে চা পাতা আর হচ্ছে চিনি, চা পাতা চিনি, ঠিক আছে? অর্থাৎ তুমি ছাড়া আমার কোনো অস্তিত্ব নাই চায়ে। চিনি বলতেছে কি, তুমি ছাড়াও আমার কোনো অস্তিত্ব নাই, তুমি ছাড়া আমি শরবত, তুমি থাকলে আমি চা। চা পাতা বলো কি, তুমি না থাকলে কি আমি তিতা, ঠিক আছে? তো এই বুঝাচ্ছে চা পাতা চিনি এইরকম সম্পর্ক, আর চা কফি হচ্ছে পরিবর্তন সম্পর্ক। আর এই যে আমরা জিএসটি 2.0 ব্যাচে ক্লাস করতেছি না, জিএসটি 2.0 যারা আমরা ক্লাস করতেছি, এরা সবাই সম্পর্কহীন, কারণ ভাই এদের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই, ঠিক আছে? তো বিষয়টা কিরকম দাঁড়াইলো, তো এটা একটা উদাহরণ দেই। এটা একটা উদাহরণ হচ্ছে যে ধরো আপেল আর জাহাজ। ভাই আপেল কই আর জাহাজ কই? আপেলের সাথে জাহাজের কোনো সম্পর্ক আছে? আপেল আমরা খাবার হিসেবে ভক্ষণ করে থাকি, জাহাজ আমরা পরিবহন হিসেবে কি করে থাকি, ব্যবহার করে থাকি, এটাই বুঝাচ্ছে, ঠিক আছে? এইসব নাম নিবে না অর্পা, এইসব নাম নেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, তো এই যে সম্পর্কহীন মানে কি, এদের মধ্যে কোনো সম্পর্ক নাই। পরিপূরক মানে হচ্ছে স্বামী স্ত্রী টাইপের, তারা চা পাতা চিনি টাইপের, আর পরিবর্তক হচ্ছে চা কফি, ঠিক আছে? এই কথা বলার কারণ কি, একটু সুন্দর মতো যদি মাথাটা খাটাও বুঝতে পারবা। ধরো চিনির দাম বেড়ে গেল, আগে দেখবা আমাদের আব্বু আম্মু কি করে, মার্কেট করলে চিনি নিয়ে আসতেছে, চা পাতা নিয়ে আসে, একটা বড় সড়ো নিয়ে আসে, তো তাই না? তো চিনি নিয়ে আসলে কি করে, যখন দেখলো চিনির দাম বেড়ে গেছে, চিনির দাম বাড়া মানে কি, চিনির দাম বাড়া মানে হচ্ছে আমি চিনিটা কম খাবো, কারণ আমি তো গরিব মানুষ, আমার তো এত টাকা নেই যে আমি আরো বাড়ায় আনবো। এটা সম্পদের লিমিটেশন থাকে, গরিব না, সম্পদ সীমিত, যত বড় লোকই হও না কেন তোমাকে অর্থনীতি বুঝে হিসাব করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে
চিনির দাম যখন বেড়ে যাবে আমার চা খাওয়ার প্রবণতাটা কমে যাবে। চিনির দাম বাড়তেছে, চা খাওয়ার প্রবণতা কমতেছে। সো এই যে চা খাওয়ার প্রবণতাটা কমে যাচ্ছে, তখন কি আমার চা পাতা বেশি দরকার হবে? চা পাতা কি দরকার হবে বেশি? না, কারণ আমি তো চাই খাচ্ছি না। আগে আমি 4 কাপ করে খাইতাম, এখন আমি 2 কাপ খাই, তার মানে 2 কাপের চা পাতি আমার বেঁচে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে ভাই ওই যে চিনির দাম বেড়ে গেছে, আহারে এত দাম বেশি বাজারে, কি খাবো, কোথায় যাব, এইরকম চিন্তা ভাবনা। ঠিক আছে, আচ্ছা। তো এইটা গেল আমাদের কি, এটা গেল পরিপূরক। বোঝা, কথাগুলো মাথায় নেওয়ার চেষ্টা করো। এখানে কি বলছে দেখো, একটি দ্রব্যের দাম বাড়লে অপর দ্রব্যের চাহিদা বাড়লে দ্রব্য দুটি কি। যেমন দেখো চা আর কফি, কফিটা সাধারণত দামটা বেশি হয়ে থাকে কারণ এটাকে এলিগেন্ট হিসাবে নেওয়া হয়। বাট আমাদের মধ্যে অনেকেই আছি আমরা যারা চা পছন্দ করি, চা মানে চা পাগল টাইপের, তো তারা আবার এখন ঝগড়া শুরু করে দেবা, বাট না। তো ধরো কফির দাম কোনো কারণে কি হয়েছে, তোমার চায়ের দাম কোনো কারণে বেড়ে গেছে। চায়ের দাম, এই যে একটি দ্রব্যের দাম বাড়লে, তো ধরো চায়ের দাম বাড়ছে, এখন দেখো চায়ের দাম যখন বেড়ে যাবে তখন আমাদের মতো আমি নিজেই বলবো কি রে ভাই, কফি খাই না কফির দাম বেশি জন্য, এখন দেখি চায়ের দাম সেটাও বাড়াই দিছে, তো ধুর আমি কি জন্য চা খাবো, আমি কফি খাবো। আমি কেন চা খাবো, আমি তো এই সেম দামে আমি কফি পাচ্ছি। কফি খেলে একটা ভাব আসবে, এই তুই জানিস আমি কফি খাই, মানে একটা আলাদা ব্যাপার স্যাপার যে ওফ ভাই কফি খাই ভাই, সেই ভাই, বিষয়টা এরকম। তো এই যে তাহলে কিছু দেখো, চায়ের দাম যখন বেড়ে গেল অপর দ্রব্যের চাহিদা বাড়বে। বাড়ছে কি, কিসের ক্ষেত্রে বাড়ছে? অপর দ্রব্যের চাহিদা বাড়ছে না? বাড়ে নাই? কফির চাহিদা বেড়ে গেল না? কারণ আমি তো চা থেকে কফিতে চলে গেলাম। তো এতে করে এই দ্রব্যটা কি হবে? পরিবর্তক। তোমার প্রশ্নগুলো আসলে এমনই আসবে, প্রশ্নগুলো এমনই আসবে। ঠিক আছে, প্রশ্নগুলো কি আসবে? এমন আসবে। তাহলে এখন একটা কথা, অপর একটা দ্রব্যের চাহিদা যদি, মানে একটা দ্রব্যের দাম বাড়লে অপর দ্রব্যের চাহিদা যদি কমে যায় সেটা হচ্ছে পরিপূরক। একটা দ্রব্যের দাম বাড়লে অপর দ্রব্যের চাহিদা যদি বেড়ে যায় তাহলে কি হবে? পরিবর্তক। ক্লিয়ার? ক্লিয়ার কাট কথা বোঝা গেছে? এইবার বোঝা গেছে? এই যেমন দেখো, একটি দ্রব্যের দাম বাড়লে অপর দ্রব্যের চাহিদা কমলে সেটা হবে পরিপূরক। সেটা কি হবে? সেটা হবে পরিপূরক। ঠিক আছে, কি হবে? পরিপূরক হবে। বোঝা গেছে? এই দুটো কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট। আমি যেগুলো দাগাই দিচ্ছি ভাইয়া এগুলো কিন্তু খুবই আসলেই খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা। দ্রব্যের নিজস্ব দাম বৃদ্ধির ফলে চাহিদা কমে যাওয়া সংকোচন, এটা আমরা পরে বুঝতেছি। দ্রব্যের নিজস্ব দাম হ্রাসের ফলে চাহিদা বৃদ্ধি পাওয়া প্রসারণ। এরপর হচ্ছে চাহিদার ঢাল ঋণাত্মক, যোগানের ঢাল ধনাত্মক। এই যে চাহিদার ঢাল ঋণাত্মক, যোগানের ঢাল ধনাত্মক, এই জিনিসটা বুঝতে গেলে এখন আমাদের চিত্রে যেতে হবে। কিসে যেতে হবে? চিত্রে যেতে হবে। তাহলে আমরা চিত্রে যাই, চলো একটু চিত্র থেকে ঘুরে আসি। আবার এখানে অনেকগুলো এমসিকিউ আছে, আমি এমসিকিউগুলো দিয়ে দিব, নিজে যদি সলভ করতে নাও পারি, সময় যদি বেশি না থাকে তাহলে আমি দিয়ে দিব, বাট আগে কনসেপ্ট বুঝতে হবে। তো চাহিদার চিত্রটা কেমন হয় জানো? চাহিদা রেখার ঢালটা হয় এইরকম। চাহিদা নর্মাল চাহিদার ক্ষেত্রে আরও আছে বাট লাগবে না। ঠিক আছে, আচ্ছা। তো এইটা হচ্ছে ডিমান্ড। কি কার্ভ? ডিমান্ড মানে হচ্ছে চাহিদা। তো ভাইয়া ডিমান্ডটা কেন এমন হয়? চাহিদা এমন হওয়ার কারণ হচ্ছে দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক। তো দাম মানে হচ্ছে প্রাইস, দাম মানে কি? প্রাইস। সো প্রাইস যদি বাড়ে দেখবা একটা জিনিস, ডিমান্ড কমে যায়, ডিমান্ড কমে যায়। যেমন এখন যদি আমি বলি চায় পাতির দাম ধরো 45 টাকা, আমি বললাম কি 80 টাকা হয়ে গেছে, ওরে বাপরে 80 টাকা দিয়ে আমি চা খাবো? দূর, খাবো না। বিষয়টা এরকম, বিষয়টা এরকম, মানে দাম বেড়ে গেছে, আমার ডিমান্ড কমে গেছে। আবার যদি দাম কি হয়, দাম যদি কি হয়, দাম যদি কমে যায় ডিমান্ড বেড়ে যাবে। তো এদের মধ্যে বিপরীত সম্পর্ক। অর্থনীতি কত রোমান্টিক, অর্থনীতির মতো রোমান্টিক সাবজেক্ট একটাও নাই, অর্থনীতির মতো রোমান্টিক সাবজেক্ট একটাও নাই। ঠিক আছে, আচ্ছা। তো এই যে বুঝাইছে দামের ক্ষেত্রে তোমার যখন প্রাইসটা বড় বেশি, এই যেটা হচ্ছে প্রাইস, ঠিক আছে, এটা প্রাইস পি রেখা, আর এটা হচ্ছে কোয়ান্টিটি মানে পরিমাণ, কোয়ান্টিটি মানে পরিমাণ। তো দাম যখন বেশি তোমার চাহিদা দেখো কতটুকু, এতটুকু চাহিদা। দাম যখন এতখানি তোমার চাহিদা এতটুকু, মানে এগুলো তো পরিমাণ দেওয়া লাগে, বাট আমরা তো আর হিসাব করতেছি না, আমাদের লাগবে না। ঠিক আছে, আচ্ছা। এখন দাম যখন কমবে চাহিদা বাড়বে, এই দেখো দাম কমছে, চাহিদাটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। দাম আরও কমছে, চাহিদা আরও বৃদ্ধি পাইছে। তো এই যে দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক, এই কথাটা মুখস্থ করো। দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক, দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক, এই কথাটা মনে রাখবা। তো যেহেতু বিপরীতমুখী সম্পর্ক সেহেতু ঢালটা দেখো, রেখাটা উপর থেকে নিচে যাচ্ছে, মানে ঢালটা কি নিচু। তুমি থাকলে এখানে থাকলে পড়ে যাবা, তুমি থাকলে কি পড়ে আসবা।
ঠিক আছে, কি হবে, পড়ে যাবা। তো এই জন্য এটা ঢাল হচ্ছে ঋণাত্মক, ঢাল হচ্ছে ঋণাত্মক, ঢাল কি ঋণাত্মক, মনে থাকবে নেগেটিভ মানে হচ্ছে ঢাল ঋণাত্মক। ঠিক আছে, দামের সাথে যদি চাহিদা সম্পর্ক হইতো সমমুখী তাহলে তো ধনাত্মক। তাহলে ভাই যোগানের ঢাল কি, যোগান রেখাটা কেমন হয় জানো, যোগান রেখাটা হয় এইরকম, এই যে সেম আলাদা। মানে এখানে দেখো যখন তোমার দাম কম তোমার চাহিদা কম, যখন দাম বাড়ছে তোমার যোগানের চাহিদাটা বেড়ে গেছে, যখন দাম আরও বাড়ছে তোমার যোগানের চাহিদাটা আরও বেড়ে যাবে, যোগানের চাহিদাটা আরও বেড়ে যাবে। ঠিক আছে, এটাই বোঝাচ্ছে, এটাই বোঝাচ্ছে। এটা আমরা আলাদাভাবে বলতে পারি, এটা আমরা আলাদাভাবে বলতে পারি। যেমন দেখো এই যে যোগান রেখা, যোগান রেখা এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, মানে হচ্ছে সাপ্লাই। তো বিষয়টা স্বাভাবিকভাবে চিন্তা করো, এত চিত্র না, আমাদের স্বাভাবিকভাবে চিন্তা করো। আমি একটা জিনিস বিক্রি করতে গেছি, তুমি কখন বিক্রি করবা, যখন দাম বেশি থাকবে, কারণ কি এতে তোমার লাভ হবে। তো দাম কম থাকলে তুমি কি না এখন বিক্রি করবো না, দাম বেশি থাকলে তুমি বলবা কি যে না এখন আমি বিক্রি করবো না, পরে বিক্রি করবো, তাহলে আমার লাভ হবে। ঠিক আছে, তো যোগান রেখাটা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, এই জিনিসটা মাথায় রাখতে হবে। চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, যোগান রেখা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, এই কথাগুলো মাথায় রাখতে হবে। আর যেহেতু দামের সাথে সমমুখী সম্পর্ক যোগানের, মানে যখন দাম কম আমি অল্প বিক্রি করতে চাচ্ছি অল্প, যখন আমার দাম বেশি তখন আমি বেশি বিক্রি করতে চাচ্ছি, যখন দাম আরও বেশি তখন আমি আরও বেশি বিক্রি করতেছি, তখন আরও বেশি দাম, মানে এইভাবে চলতেই থাকে। যত দাম বাড়বে আমি তত বেশি বিক্রি করার চিন্তা ভাবনা করবো, তত বেশি বিক্রয় করার চিন্তা ভাবনা করব, এটাই বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে সাপ্লাই কার্ভ, এটা কি কার্ভ, সাপ্লাই কার্ভ। ঠিক আছে, তো এটা ঢাল কি হয়, ঢাল হয় ধনাত্মক। তো এই গেল দুটো সূত্র। তো আমি তোমাদের এখন যেটা করাবো সেটা একটু মাথায় নাও, সেটা একটু লিখে নাও তোমরা খাতায়, যে চাহিদার সমীকরণটা হয় এরকম কিউডি এ মাইনাস বিপি। এখন এ মানে কি, এ মানে এখানে একটা মান দেওয়া থাকবে, এখানে ধরো আমরা ডিরেক্ট মান দিয়ে দিই, মানে তোমাদের হচ্ছে কি বলি এ মাইনাস বিপি। তো এ একটা তোমার এখানে যে কোনো একটা মান দেওয়া থাকবে অজ্ঞাত রাশি, এই বিটা হচ্ছে ঢাল, এই যে চাহিদার ঢাল যে ঋণাত্মক হয় সেটা প্রমাণ হচ্ছে মাইনাস বি থাকবে, মাইনাস বি এটা হচ্ছে ঢাল, আর পি দ্বারা বোঝাচ্ছে দাম প্রাইস। ঠিক আছে, এরপরে যদি সমীকরণ আসি, কিসের সমীকরণ, কিসের সমীকরণ, সাপ্লাইয়ের সমীকরণে আসি, তখন হবে সি প্লাস বি পি। এই যে প্লাস বি এটা দ্বারা বোঝাচ্ছে ঢাল, ঢাল ধনাত্মক, পি তো সেই দাম, পি সেই সেম দামই বোঝাচ্ছে, আর যে সি আছে সেটা দ্বারা কি একটা অজ্ঞাত মান বোঝাচ্ছে। ঠিক আছে, কি বোঝাচ্ছে, অজ্ঞাত মান বোঝাচ্ছে। ক্লাস শেষ করতে পারবো না হলে না ভাই, দিচ্ছি 4টা শেষ করে দিচ্ছি। আচ্ছা দেখো, তো এই হচ্ছে কিউডি আর এটা হচ্ছে কিউএস। ঠিক আছে, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে আর কোয়ান্টিটি অফ ডিমান্ড আর এটা হচ্ছে কোয়ান্টিটি অফ সাপ্লাই। অর্থাৎ এই দুটো হচ্ছে তোমার, আমি জানি ভাই তোমাদের যারা ইকোনমিক্স ছিল না তার জন্য একটু প্যারা হবে, আমি জানি, মানে এটা হওয়া স্বাভাবিক। ঠিক আছে, তো আর কিচ্ছু করে নেই ভাই, আমাকে শেষ করতে হবে, আমি সর্বোচ্চ চেষ্টা করবো এমসিকিউর মাধ্যমে শেষ করে দেওয়া। তো এগুলো আর বেশি করাবো না, এতটুকুই শেষ, এর বেশি নাই। বাট এরপর আমরা একটু এমসিকিউ সলভ করবো। ঠিক আছে, 10 মিনিট এমসিকিউ সলভ করবো। তো এই দুটো দ্বারা বোঝাচ্ছে দুটো সমীকরণ, এর কিছু আমাদের লাগবে না। তো ভাইয়া ভারসাম্যটা কি, এই যে ভারসাম্য কথা দেখতেছো না, ভারসাম্য মানে হচ্ছে চাহিদা যোগানের মধ্যে একটা মিলন, মিলবন্ধন। ঠিক আছে, এই যে আর এই যে, তো এটা হচ্ছে ডিমান্ড কার্ভ, এটা হচ্ছে সাপ্লাই কার্ভ। তো এই দুইটার মধ্যে যখন সম্পর্ক হবে এক কথায় শেষ, আমরা আর কিচ্ছু বুঝাবো না, আমি আর বেশি কিচ্ছু এখানে বুঝাবো না, কারণ তোমাদের মাথায় ঢুকবে না হলে। তো এইটাকে বলা হয় ই বিন্দু। ই মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ভারসাম্য, ভারসাম্য। এখন এখানে বুঝাতে গেলে আমি অনেক কিছু বুঝাতে পারতাম, অনেক কিছু বুঝাতে পারতাম। এটা একটা বাজারকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ আমি বিক্রয় করতে আসছি, আমার টার্গেট থাকবে আমি সর্বোচ্চ দামে বিক্রি করব, সর্বোচ্চ দামে বিক্রি করব। ঠিক আছে, আর যে কিনতে আসছে তার টার্গেট কি থাকবে, সব থেকে কম দামে কিভাবে কেনা যায়, সব থেকে কম দামে কিভাবে কেনা যায় সেটা তার টার্গেট থাকবে না। হ্যাঁ, তো এটাই হচ্ছে। বাট এটা কি হয়, ওরে চান্দু না তুমি এত কম দামে নিয়ে যাবা আমি তো দিব না, আবার ইয়ে বলবে কি হ্যাঁ তুমি বেশি দাম দিয়ে বিক্রি করে যাবা, আমি বলদ বলদ পাইছো আমারে। তো এরপরে তাদের কথাবার্তা হয়, ঝগড়াঝাটি হয়, মারামারি হয়, যেটাই হয়, মানে এক কথা বাক বিতণ্ডা হয়ে এই পর্যায়ে আসে। এই বিন্দুতে যখন আসে তখন তারা ঠিক হয় যে না ভাই নে, এই দামে তোরা আমি বিক্রি করতে রাজি, সেও বলতেছে এই দামে আমিও কিনতে রাজি, এতটুকু পণ্য, এই এতটুকু পণ্য আমি এতটুকু দামে ভারসাম্য দামে ক্রয় করতে রাজি, শেষ, এতটুকু ভারসাম্য কথা। ঠিক আছে, সূত্রগুলো বোঝানোর কিছু নাই, এগুলো থেকে আসবে না তোমাদের, বাট এটা জাস্ট লিখে দিলাম যাতে বুঝতে পারো যে এখানে ঢালের কথাটা আছে আর এখানে ঢালের কথা আছে, দাম কিভাবে সম্পর্কিত, দামের সাথে সম্পর্ক যোগ
মানে হচ্ছে সমমুখী, দামের সাথে সম্পর্ক বিয়োগ মানে হচ্ছে বিপরীতমুখী। তো চাহিদা রেখা হয় বাম থেকে ডান দিকে নিম্নগামী, যোগান রেখা হয় বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। এগুলো মাথায় রাখবা, কারণ তোমাদের কথার মধ্যেই আসে, ঠিক আছে? সূত্রের এ অ্যান্ড সি, আচ্ছা শোনো এই যে, আচ্ছা ভালো কথা বলছো, বাট এগুলো বলতে গেলে অনেক কিছুই বলা লাগে। আচ্ছা, তো এটা হচ্ছে কিরকম, মানে এ অ্যান্ড সি যে জিনিসটা দিলাম দুইটা একই জিনিস, কিউডি এ মাইনাস বিপি কিউ এস সি প্লাস বিপি। দেখো ঢাল ঢাল দুইটাই দেওয়া আছে, তো একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ, এটা দেওয়া আছে। এখন এখানে এ একটা মান দেওয়া আছে না, এ কি এই থাকবে না ভাইয়া, এর জায়গায় একটা জিনিস বসাই দিবে। ধরো আমি বসাই দিলাম এর জায়গায় 50, অর্থাৎ এর মান 50। এখন আমি সির মান দিলাম, তো সির মান আমার ইচ্ছা মতো আমি এটা বসাই দিতে পারবো। অর্থাৎ এখানে তোমাকে পরীক্ষক যে কোনো একটা মান বসাই দিতে পারে, দিয়ে বলবে এখন তুমি চাহিদার যোগান বের করো। বাট তোমরা এখন এইচএসসি লেভেলে নাই, যারা এইচএসসিতে ইকোনমিক্স ছিল তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট টপিক ছিল। বাট এখন তোমাদের যা লাগবে সেটা হচ্ছে যে এই চিত্রটা ব্যালেন্স, তোমাদের চিত্রগুলো কীরকম কোনটা কি এটা বোঝানোর জন্য, ঠিক আছে? তো এখানে একটা মান দিয়ে ধরো আমি বললাম কি 60, তো এরকম একটা মান শেষ, মানে এটা কি অজ্ঞাত একটা রাশি, এই রাশির মানটা দিয়ে দেওয়া হবে, এই রাশির মানটা কি করা হবে, দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, এই গেল। তাহলে এখন আমাদের এখানে অনেকগুলো কথা ছিল, আমরা এই কথাগুলো শেষ করব, আমরা এখন আর কথায় যাব না। তো এই যে স্থিতিস্থাপকতা টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, স্থিতিস্থাপকতা টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভাইয়া আমি এমসিকিউর মাধ্যমে শেষ করার চেষ্টা করি। এই তিনটা কথা জাস্ট মাথায় রাখো, এই তিনটা কথা মুখস্থ রাখো, তোমাদের একটা এমসিকিউ কমন পাবা। এইখান থেকে 1 মার্ক, এখান থেকে 1 মার্ক, এই কথাটা যা দেখে নাও। যদি স্থিতিস্থাপকতা থেকে কোনো কোয়েশ্চেন করে থাকে এইগুলো থেকে করবে, এই রিলেটেডই করে থাকবে, ঠিক আছে? এই তিনটা জিনিস থেকে। এখন ভাবে স্থিতিস্থাপকতা কি? স্থিতিস্থাপকতা মানে হচ্ছে দামের সাথে চাহিদার পরিবর্তন কতটুকু হচ্ছে। দামের সাথে, শোনো, দাম ধরো বাড়া কমা করতেছে, অর্থাৎ বাড়তেছে অথবা কমতেছে, সাথে যদি তোমার চাহিদা বাড়ে অথবা কমে কিছু হোক, অর্থাৎ পরিবর্তন যদি হয় তাহলে সেটা স্থিতিস্থাপক। আর যদি পরিবর্তন না হয় এক জায়গায় থেকে যায়, মানে একদম নড়াচড়া কিছু না করে, তাহলে হচ্ছে অস্থিতিস্থাপক। এন্ড কথা হচ্ছে নর্মালি দেখতে গেলে ইলাস্টিক, এটা তারা বোঝায় ইলাস্টিসিটি, তো এই যে ইলাস্টিসিটি আছে, আমরা নর্মালি ধরো এই যে পেনটা দেখতেছো, এই কলমটা আমি চাইলে ভাঙতে পারতেছি না, খুবই শক্ত, মানে আমি খুব চেষ্টা করতেছি ভাঙতেছে না, তার মানে আমরা বলি কি এটা ইলাস্টিক। বাট ইকোনমিক্সের ক্ষেত্রে এরকম না, ইকোনমিক্সের ক্ষেত্রে যদি মানে ভাঙা যায় অর্থাৎ পরিবর্তন করা যায় তাহলে সেইটা হচ্ছে ইলাস্টিক, আর যদি পরিবর্তন না করা যায় তাহলে সেটা হচ্ছে ইনইলাস্টিক অথবা অস্থিতিস্থাপক, ঠিক আছে? তো এই তিনটে কথা মাথায় রাখবা। শূন্য থেকে যদি কম হয় অর্থাৎ ধনাত্মক, বেশি, চিহ্নটা তারা বেশি বোঝাচ্ছে, শূন্য থেকে যদি বেশি হয় স্থিতিস্থাপকতা, অর্থাৎ চাহিদার সাথে দামের সাথে চাহিদার পরিবর্তন হয়েছে, তাহলে এটা হচ্ছে পরিবর্তক দ্রব্য, মানে চা কফি, এটা মুখস্থ রাখো। এরপরে যদি না হয়, ঋণাত্মক হয়, কম হয়, পরিপূরক দ্রব্য চা ও চিনি। এরপরে শূন্য হলে সম্পর্কহীন দ্রব্য, যেমন চা ও আলু। এখন চায়ের দাম বাড়ার সাথে সাথে আলুর কোনো সম্পর্ক নাই, চায়ের দাম বাড়ুক কমুক আলুর সাথে আমার কোনো সমস্যা নাই, আলুর সাথে কোনো সমস্যা নাই। চায়ের সাথে আমার রিলেশন কার? চায়ের সাথে সম্পর্ক আছে কফির। এখন এখানে আলু কি করবে ভাই? আলু তো কোনো কিছু যায় আসে না, অর্থাৎ চায়ের দাম বাড়ুক অথবা কমুক কফির সাথে সম্পর্ক আছে, বাট আলুর সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? বুঝা গেছে? এই এতটুকু কথা আছে। এরপরে দেখো যোগান আমরা পড়ে ফেলছি, এই কথাগুলো পড়বা। এখন আমরা এমসিকিউ দেখবো তাড়াতাড়ি, খুব জলদি, আমরা 57-র মধ্যে ক্লাস শেষ করে দেওয়ার চেষ্টা করবো। এসএস পিডিএফ তো পেয়ে যাবা ভাই, এসএস এর কি দরকার আজব তো। দেখো এখানে তোমার দরকার নাই তো, এখানে কি বলছে দেখো তো, চাহিদা রেখা, তোমার কথাটা এইভাবে আসবে, চাহিদার রেখা বাম দিকে স্থানান্তরিত হইলে কি হয়। সুন্দর একটা কোশ্চেন, সেটা হচ্ছে বাম দিক, মানে এখানে আছে এটা D1, যদি নিচে নেমে আসে তাহলে কি হবে D2। তো একটা কথা মাথায় রাখবে, আমি এটা খুব সহজে আমার নিজের বোঝার জন্য, আমি নিজেও যেহেতু অর্থনীতি স্টুডেন্ট, আমার এগুলো কাজে লাগে, আমার এর থেকে আরও ডিটেলসে পড়তে হয়, অনেক বেশি পড়তে হয়। তো তুমি এইভাবে প্রশ্নের খাতার দিকে তাকাবা, তোমার ডান হাত এটা বাম হাত, ডান দিকে যদি কোনো রেখা যায় তাহলে সেটা বৃদ্ধি পাবে অর্থাৎ পজিটিভ, মানে আমরা এই যে দেখি না এইভাবে যে চতুর্ভুজ, এটা পজিটিভ সাইড, এটা এক্স এর ক্ষেত্রে পজিটিভ, এটা নেগেটিভ, ঠিক তেমনই এই পাশে গেলে পজিটিভ, এ পাশে গেলে নেগেটিভ। বোঝা গেছে? উপর নিচ এটা মনে রাখবা না। তো তুমি বলো তো এটা কোথায় গেছে? এটা ডান দিকে গেছে না বাম দিকে গেছে? অবশ্যই বাম দিকে। সো বাম দিকে যেহেতু নামছে তাহলে কি হবে? হ্রাস পাবে, বৃদ্ধি পাবে না। সংকোচন প্রসারণ জিনিসটা কি? সংকোচন জিনিসটা হচ্ছে কি, চাহিদা রেখাটা এত বড় ছিল সেটা কমে গেছে, নিজের দামের পরিবর্তনের ফলে চাহিদা রেখাটা ছোট হয়ে গেছে। আর যদি ছোট থেকে বড় হয়,
বৃদ্ধি পায় তাহলে সেটা হচ্ছে প্রসারণ। খুবই ইজি জিনিস। তো এই গেল। এর হচ্ছে চাহিদা হ্রাসের ফলে। তো চাহিদা হ্রাস ফেলেই কি হয়, চাহিদা হ্রাস ফেলে কি হয়, বাম দিকে স্থানান্তরিত হয়। ঠিক আছে, 25-এর বি হবে না, সংকোচন না হ্রাস। সংকোচন আলাদা জিনিস, সংকোচন হচ্ছে ওই রেখাটাই কমে যাবে, ওই রেখাটাই ছোট হয়ে যাবে এরকম কিছু, আর প্রসারণ হচ্ছে ওই রেখাটাই বড় হয়ে যাবে এইরকম কিছু। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে এটা হচ্ছে 25-এর কি আসতেছে, অ্যান্সার আসতেছে ঘ। 25-এর অ্যান্সার কি আসতেছে, ঘ। এরপর দেখো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির প্রবক্তাকে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির প্রবক্তা হচ্ছেন, আমাদের নামটা হচ্ছেন অধ্যাপক মার্শাল। অধ্যাপক মার্শাল, এই জিনিসটা মুখস্থ করতে হবে, অধ্যাপক মার্শাল। ঠিক আছে, 26-এর অ্যান্সার কি তাহলে, 26-এর অ্যান্সার হচ্ছে গ। 26 অ্যান্সার গ, আমরা বেশি সময় নিব না, এগুলো তোমাদের দেওয়াই আছে, তোমরা পড়ে নেবা। জাতীয় পে স্কেল ঘোষণার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রেক্ষিতেও নির্দিষ্ট দ্রব্যটির ভোগ একই রকম হলে এটি কি ধরনের দ্রব্য নির্দেশ করে। অর্থাৎ ভোগ একই রকম আছে, পে স্কেল ঘোষণার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি, অর্থাৎ তোমার কি বুঝাইছে যে প্রাইস বেড়ে গেছে, প্রাইস বাড়ছে, বাট ডিমান্ডে কোনো চেঞ্জ আসে নাই। প্রাইস বেড়ে গেছে, ডিমান্ডে কোনো চেঞ্জ আসে নাই। বিলাস জাতীয় দ্রব্যটা কি, এখন এই যে কথায় চলে আসতেছে, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা সবাই। বিলাস জাতীয় দ্রব্য মানে হচ্ছে এমন দ্রব্য যেটা যত দাম বাড়ে তত আমি কি চাহিদা বাড়াই দিই, মানে এটা কি শো অফ করা জিনিস, এক কথা শো অফ, বড় লোকই দেখানো। ওই যে আল্লাহ ভাবি কি বলেন আপনি, আপনার ভাই সেই দিন যে ইতালিতে গেছিল, ইতালি থেকে এই কাপ সেটটা নিয়ে আসছে, এটা দাম কত জানেন, এত টাকা এত টাকা, মানে সে তিনি শো অফ করার জন্য বসে আছেন, তুমি দেখতে চাচ্ছ না, বাট তাও তিনি বলবেন এই যে ভাবি এটা দেখেন, এই যে এটা দেখেন ভাবি, এটা নিয়ে আসছে সেদিন, এটা এরকম এরকম আমার এর জন্য নিয়ে আসছে, এই মানে পুরা মাথা শেষ করে দেয়, এরকম আন্টি কিন্তু থাকে কিছু। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে পরিপূরক দ্রব্য, এবার হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবর্তক। দামের সাথে পরিপূরকের আমার কোনো সম্পর্ক এখানে আসতেছে না, পরিবর্তকও আসতেছে না, এটা হচ্ছে দুইটা দ্রব্যের মধ্যে কম্পেয়ার হবে। সো এইখানে দামের সাথে চাহিদার ওখানে আমরা দেখবো না। পরিপূরক আর পরিবর্তকের ক্ষেত্রে দুইটা দ্রব্য থাকতে হবে, বাট এখানে একটা দ্রব্যের কথা বলছে। সো হয় সেটা বিলাসজাতীয় হবে, না হয় নিত্য প্রয়োজনীয় হবে। যেহেতু বিলাসজাতীয় হচ্ছে না, কারণ দাম বাড়ার সাথে তার চাহিদা বাড়ে নাই, দাম বাড়ার সাথে তার চাহিদা বাড়ে নাই, সো এটা বিলাসজাতীয় দ্রব্য নয়, তাহলে এটা হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। কি দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য। গ, বোঝা গেছে? ঠিক আছে, বোঝা গেছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য। ওকে, এরপরে 28 কোনটি গিফেন দ্রব্য। এখন কথা ভাই গিফেন কি, যারা নতুন পড়তেছে তাদের জন্য আমার একটু টেনশন হচ্ছে আসলেই। সো সমস্যা নেই, ভয় পায় না ভাইয়া, প্রথম ক্লাস ভাই, দরকার হইলে যদি আমি শেষ না করতে পারি, তোমরা যদি না বুঝে থাকো, আমি এক্সট্রা ক্লাস নিব, 6টা ক্লাস বলছি, 6টা যা 7টা নিব, ম্যারাথন নিব দরকার হলে, বাট তোমাদেরকে এটা ভালোভাবে ইনশাল্লাহ বুঝাই দিব। ঠিক আছে, আচ্ছা তো যেটা যেটা সমস্যা ফেস করতেছো শেষ করার পর সেটা আমাকে কমেন্টে জানাবো, অবশ্যই জানাবা। শুধুমাত্র ক্লাস দেওয়া না, আমরা তোমাদের দায়িত্বটা নিছি, তোমরা কিভাবে বুঝবা সেটা আমরা চেষ্টা করব। বাট একটা কথা কি, কমেন্টে এই যে শুধু ফাও প্যাচার পেরে লাভ নাই। তোমার একটা ফ্রেন্ড সে কমেন্ট করতেছে না, কিন্তু সে পড়তেছে, সে একটা ভালো জায়গায় যাবে, সে আমাদের সাথে এসে দেখা সাক্ষাৎ করবে, তোমরা পারবা না। ঠিক আছে, ডাব্বা তো এটাই, লাভ নেই। ঠিক আছে, হ্যাঁ এই তো ইতালি থেকে আসছে, কেন দেখবেন না। কোনটি গিফেন দ্রব্য। আর নারীদের মধ্যে এই স্বভাবটা একটু থাকে, এটা খারাপ কিছু না, তাদেরকে ওইভাবেই সৃষ্টি করা হয়েছে, তারা একটু আহ্লাদি টাইপের হয়, তারা সবসময় একটু যত্নের মধ্যে থাকতে চায়, আর কিছু কিছু ভালো কিছু হলে তারা খুব খুশি হয়ে যায়, একটুতেই খুশি হয়, অল্পতেই খুশি অল্পতেই বেজার, এটাই হচ্ছে নারী মানুষ। ঠিক আছে, তো এটাই হচ্ছে কথা। আচ্ছা তো কোনটি গিফেন দ্রব্য, কোনটি গিফেন দ্রব্য, মানে আমি নিজে কথা বললাম, আমার আম্মুর ক্ষেত্রেও আমি যদি কোনো একটা ছোটো একটা ভালো কাজ করি, কিছু একটা ছোট্ট কিছু একটা দিছি, খুশি হয়ে সবাইকে জানাই বেরোবে, দরকার কি সবাইকে বলার, বাট সে তো শুনতেও চায় নাই, বাট তিনি বলবেন। বিষয়টা হচ্ছে এইরকম, মানে কি তারা এক্সপ্রেস করতে পছন্দ করে, তারা তাদের ইমোশনটা এক্সপ্রেস করতে পছন্দ করে, এটা কোনো খারাপ কিছু না। এখানে তুমি ওম্যান যে চায়ের একটা ইয়া ছিল না, মিম ছিল না, ওইটা দিয়ে তোমার লাভ নেই, এখানে তোমার এটা দিয়ে লাভ নেই। ঠিক আছে, সবাই সব একই রকম হবে না, এটা স্বাভাবিক। ঠিক আছে, আচ্ছা গিফেন দ্রব্য হচ্ছে দাম, মানে দামের সাথে সম্পর্ক না, এটা ইনকামের সাথে সম্পর্ক। তো ইনকামকে আমরা বলবো ইনকাম, আই। ঠিক আছে, ইনকাম, ইনকাম অর্থাৎ তোমার আয়ের সাথে সম্পর্কিত, ইনকামকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তো ইনকাম যখন বেড়ে যাবে, ধরো আমার ইনকাম এখন 10,000 টাকা, আমার ইনকাম কত, ধরে নিলাম আমাদের ইনকাম 10,000 টাকা, সেটা যখন 20,000 টাকা হয়ে যাবে, মানে বেড়ে 20,000 টাকা হবে, 10 থেকে বেড়ে 20,000 টাকা হচ্ছে, মানে আমার বাড়তেছে টাকার পরিমাণটা, তো কি হবে এখানে দেখো তো, এইখান দিয়ে আমরা রিলেট করে পড়ার চেষ্টা করব, যদি স্বর্ণের ক্ষেত্রে দেখি, সোনা, আমার দাম ইনকাম বাড়তেছে, মানে আমি সোনা আরও বেশি বেশি ক্রয় করব, তাই তো, সোনা বেশি বেশি ক্রয় করব। মোবাইল ফোন, দামি মোবাইল ফোন ইউজ করব, টেলিভিশন বড়টা নিয়ে আসবো বাসায়, বাট মোটা চালের ক্ষেত্রে কি করব, ছি গরিব, এরা তো গরিবরা খায়, মোটা চাল কেউ খায় নাকি, বাট আমি নিজেই খাইতাম, কখন, যখন আমার ইনকাম 10,000 টাকা ছিল, বাট যখন 20,000 টাকা হয়ে গেল, আমার মধ্যে বড় লোকি ভাব চলে আসলো,
এই মোটা চাল কে খায়, মানে কে খায়, চিকন চালে ভাত খাবো, ঠিক আছে, এই টাইপের। মানে এই যে অ্যাটিটিউডটা তোমার মধ্যে চেঞ্জ আসলো, তোমার অ্যাটিটিউডে যে চেঞ্জ আসলো, এটা কিসের কারণে হয়েছে? তোমার ইনকাম বাড়ার ফলে। সো ইনকাম বাড়ার সাথে সাথে যে দ্রব্যের চাহিদা কমে যায়, এই তিনটারই চাহিদা বাড়ছে। দেখো, তুমি বুঝে দেখো, ইনকাম বাড়ছে, এগুলোর চাহিদাও বাড়ছে। বাট এই মোটা চালের ক্ষেত্রে কি হয়ে গেছে? তাকে ইগনোর করা হচ্ছে, তাকে আমরা আর খাচ্ছি না, ভোগ করতেছি না, ঠিক আছে। ভাইয়া বিয়ে করলে তার বউয়ের মনের সব কথা বুঝবে, অবশ্যই, এটা তো সবার বোঝা উচিত, তাই না? এটা তো বোঝা উচিত, কেন বুঝবে না? আচ্ছা আচ্ছা, মোটা চাল, ঠিক আছে। গিফেন মানে ভালো না, ভেবলেন মানে নিকৃষ্ট, এই টাইপের কিছু, ঠিক আছে। আচ্ছা, তো এই যে কোনটি গিফেন দ্রব্য? মোটা চাল। কি মোটা চাল? কারণ কি, যখন দেখতেছি আমার ইনকাম বাড়ছে, বাট আমার কি হচ্ছে না, চালের চাহিদাটা বাড়তেছে না, মানে আমি এটা কম করতেছি, ভোগ করা কম, ভোগ করে চিকন চালে ভাত খাওয়া শুরু করছি। তো এই মোটা চালটা হচ্ছে গিফেন দ্রব্য, ঠিক আছে। গিফেন দ্রব্য মানে এখানে নিকৃষ্ট দ্রব্যই বলা হয়। পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখার আকৃতি কিরূপ হবে? পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখার আকৃতি কিরূপ হবে, এটা আগে তোমরা অ্যান্সারটা দেখে নাও। কি বলছে দেখো তো, কি বলছে, ডান দিকে ঊর্ধ্বগামী। মানে দেখো, পরিবর্তক দ্রব্য এই যে সব চিত্র দ্বারাই ব্যাখ্যা করা লাগে, সব চিত্র দ্বারাই ব্যাখ্যা করতে হয়। যেমন দেখো কি বলছে, ডান দিকে ঊর্ধ্বগামী, অর্থাৎ বাম থেকে ডান দিকে উপরে উঠতে হবে, তাহলে রেখাটা এমন হচ্ছে। তো আমার এই পাশে আছে কি, পরিবর্তকের কথা বলছে, পরিবর্তক। পরিবর্তক দ্রব্য আমরা যেটা শিখলাম চা কফি, সেটাই ধরবো। চা, আমরা এটা বলবো চা, এটা হচ্ছে কফি। চা, এটা হচ্ছে কফি, ঠিক আছে, চা কফি। এখন কথা হচ্ছে, চায়ের দামের সাথে কফির চাহিদার সম্পর্ক করব। চায়ের দাম বাড়ার ফলে কি হয়েছে সেটা দেখবো না? নর্মালি বলো, চায়ের দাম বাড়লে চায়ের পরিমাণ কমে যাবে। তো চায়ের দাম বাড়ছে, চায়ের পরিমাণ কমে গেছে, কফির চাহিদা বেড়ে গেছে। তাহলে চায়ের দাম সাথে কফির চাহিদা, কফির চাহিদা অর্থাৎ কফির পরিমাণ। তো চায়ের দাম যত বাড়বে, চায়ের দাম যত বাড়বে, আমার কফির ভোগটা বেড়ে যাবে, চায়ের ভোগ কমে যাবে, সো কফির ভোগ বেড়ে যাবে। তো এটাই বুঝাচ্ছে, চায়ের দাম বাড়তেছে, কফির ভোগ বাড়তেছে। মানে এক কথা কি, চা বলতেছে আমি দাম বাড়াবো, কফি বলতেছে তাহলে আমি ভোগ বাড়াই দেবো, কোনো সমস্যা নেই, বেড়ে যাবে, ঠিক আছে। এইটাই বুঝাচ্ছে, চায়ের দাম বাড়ার সাথে সাথে কফির পরিমাণ বাড়তেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে পরিবর্তকের ক্ষেত্রে। পরিপূরকের ক্ষেত্রে কি হবে? পরিপূরকের ক্ষেত্রে বিষয়টা উল্টা হবে, অর্থাৎ এই রকম হবে। অর্থাৎ যদি এখন এখানে বলি যে চা পাতা, চা আর এটা চিনি। সো চায়ের দাম যখন বেশি ছিল, চিনির পরিমাণ কম ভোগ করতেছিলাম, চায়ের দাম যখন কমে যাচ্ছে, দাম যখন কমতেছে, আমার পরিমাণটা বাড়তেছে। দাম মানে কি হচ্ছে, ধরো এখানে 8 ছিল, তখন আমার 2 ছিল, যখন এটা 4 হয়ে গেছে, তখন এটা আমার 6 হয়ে গেছে, মানে আমি পরিমাণটা বাড়াই দিছি। বিষয়টা এটাই বোঝাচ্ছে, বিষয়টা এটাই বোঝাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। এটাই বোঝাচ্ছে যে দেখো, পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখার আকৃতি কিরূপ, ডান দিকে ঊর্ধ্বগামী, ডান দিকে ঊর্ধ্বগামী, এই জিনিসটাই বুঝাইছে। ওকে ওকে, তো এই হচ্ছে কি, পরিবর্তকের ডান দিকে ঊর্ধ্বগামী আর পরিপূরকের ক্ষেত্রে ডান দিকে নিম্নগামী, এই দুটো জিনিস মাথায় রাখিও। এই ধরনের কোশ্চেনই আসবে। কোন দ্রব্যের প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ কেমন হবে? এই যে এই প্রশ্ন আমি শিখাইছি, এখন তোমাদের থেকে আমি অ্যান্সারটা চাচ্ছি, তোমাদের থেকে অ্যান্সারটা চাচ্ছি, বলো অ্যান্সারটা কি হবে বলো। কোন দ্রব্যের প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ কেমন হবে? কোন দ্রব্যের প্রান্তিক উপযোগ শূন্য হয়ে গেছে, অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি ইজ ইকুয়াল টু 0, মার্জিনাল ইউটিলিটি ইজ ইকুয়াল টু 0, দেন কি হবে? টোটাল ইউটিলিটি কি হবে? 30 কি হবে? 30-এর অ্যান্সার কি হবে? হ্যাঁ, প্রান্তিক উপযোগ যখন শূন্য, প্রান্তিক উপযোগ যখন শূন্য, মোট উপযোগ তখন সর্বোচ্চ, মোট উপযোগ তখন সর্বোচ্চ। ভেরি গুড, এই যে আমরা চিত্র দিয়ে দেখছি, ওই চিত্রের মাধ্যমে আমরা বুঝে গেছি। হ্যাঁ, এই তো সাউন্ড যে মানে অপশনটা দিচ্ছে ওইটাও হয়েছে। চাহিদার প্রধান নির্ধারক কোনটি? চাহিদার প্রধান নির্ধারক হচ্ছে, চাহিদার প্রধান নির্ধারক সবগুলোই নির্ধারক, বাট চাহিদার প্রধান যেটা মেইন, সেটা হচ্ছে ওই নিজস্ব দ্রব্যের দাম, মানে ওই দ্রব্যটার দামের উপর নির্ভর করতেছে আমার চাহিদার পরিমাণটা, চাহিদাটা কেমন হবে, ঠিক আছে। তো এখানে আরো অনেক এমসিকিউ আছে। মোট উপযোগ যখন কমতে থাকে, প্রান্তিক উপযোগ তখন কি হয়? প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়। মোট উপযোগ কমতেছে, তারপরে এটা কি হবে? ঋণাত্মক হবে। বেশি সময় আমাদের নাই, সো আমরা একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সম্পর্কহীন দ্রব্যের ক্ষেত্রে, হ্যাঁ অনেকে অ্যান্সার করছো, ভেরি গুড। সম্পর্কহীন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা আর স্থিতিস্থাপকতার মান কত হবে? লাস্ট এমসিকিউ, আজকের বেশি এমসিকিউ দেখাবো না, বাদ বাকিগুলো পরে দেখাই দিব, ঠিক আছে। পিডিএফ পেয়ে যাবা, দেখে ফেলবা। আচ্ছা, আফরিন বলছে একটা অ্যান্সারই পাইছি, সমস্যা নাই। জাকিয়া সুলতানা, হ্যাঁ 30-এর অ্যান্সার দিছো। এখন 31-এর অ্যান্সারটা দেখি কে কি দেয়। সরি, এখানে 31 না 33 দেওয়া আছে, 33-এর অ্যান্সার। সো 33-এর অ্যান্সারটা করবা, দেখি 33 অ্যান্সার কে কে পারে, দেখি। লাস্ট এমসিকিউ আজকে, ঠিক আছে। রমজান মাস, সব কিছু একটু মেনটেন করতে হয়, খুব জলদি মেনটেন করতে হয়, সো এই কারণে আমরা চাইলেও বেশি বড় করে ক্লাস এখন নিতে পারতেছি না, দুঃখিত, ঠিক আছে। আচ্ছা, 32 অ্যান্সার দিছো, 32 সমস্যা নাই, ওকে।
দাও অ্যান্সার তো 33 লাস্ট অ্যান্সারটা নিয়ে নেই 33-এ সি 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 সাইমা ইরা একবার দিলেই তো হয়, সমস্যা নাই সমস্যা নাই। দীপঙ্কর তুমি দিতে পারো, আমি সবার অ্যান্সারটা দেখবো, সমস্যা নাই। 32। আচ্ছা ধন্যবাদ সাইমা, তুমি একটা ক্লাস করছো মাত্র, আমি জানি তোমাদের প্রথম ক্লাসে এরকম মনে হবে, বাট ধীরে ধীরে সাবজেক্টটা আলু হয়ে যাবে, মিষ্টি হয়ে যাবে, ঠিক আছে? তখন অন্য কোনো সব কিছু থেকে এই সাবজেক্টটা বেশি ভালো লাগবে, বলবা অর্থনীতির মতো তো সাবজেক্টই হয় না। আচ্ছা তাহলে অনেকে 33-এ C3 দিচ্ছ, অনেকে আবার হচ্ছে ডি দিচ্ছ, যেমন তাসফিয়া দিচ্ছ কি ডি, ওকে। সাবরিনা আজিজ বলছে 0, সুমাইয়া বলছে 0। আচ্ছা আমি তাহলে এখন অ্যান্সারটা দেখি, আমরা অনেকে অ্যান্সার দিছে, মারিয়া অ্যান্সার দিছে, সানজিদা অ্যান্সার দিছে, সুজন অ্যান্সার দিছে, ওকে অনেকে অ্যান্সার দিছো। আচ্ছা নন্দিনী সাহা সবাই অ্যান্সার দিছো, সবার কমেন্ট পড়তে পারতেছি না এখন, সময় স্বল্পতার কারণে দুঃখিত। সম্পর্কহীন দ্রব্যের ক্ষেত্রে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা, ওই যে তিনটা জিনিস দেখাইলাম, একটা হচ্ছে 0 থেকে বড়, 0 থেকে ছোট, আর একটা হচ্ছে সমান 0। তো যেটা হচ্ছে 0 ছিল সেটার কাছে সেটা ছিল কি সম্পর্কহীন, সম্পর্কহীন অর্থাৎ তাদের মধ্যে কোনো ধরনের সম্পর্কই নেই, আড়াআড়ি স্থিতিস্থাপকতা নেই, অর্থাৎ আলুর দাম বাড়ুক আর কমুক জাহাজের কিচ্ছু যায় আসে না, জাহাজের কিচ্ছু যায় আসে না। এই রিলেটেড কোশ্চেনই কিন্তু থাকে তোমাদের, তোমরা বিগত বছরের কোশ্চেনগুলো ফলো করবা, দেখবা ভাই এই ধরনের কোশ্চেনই আছে, খুব কঠিন কিছু আসবে না, খুব কঠিন কিছু আসবে না। তো এটা হবে 0। তাহলে ভাই এটা কি হবে, এটা হবে পরিবর্তক, এটা হবে পরিপূরক, ঠিক আছে? তো আজকে আরো অনেক ধরনের এমসিকিউ আছে, বাট আমি আজকে সময় স্বল্পতা 4টা যেহেতু বেজে গেছে, সময় স্বল্পতার কারণে পড়তে পারতেছি না, বাট এগুলো তো আমি গ্যাপ দিয়ে যাবো এমন না, সব কিছু করে দেবো, ঠিক আছে? ঠিক আছে জুবাইদা, তোমার যে যে সমস্যা হয়েছে আজকে ক্লাসে, তুমি কষ্ট করে নোট করে রাখবা, পরবর্তী ক্লাসে আমি তোমাদের শুরুতেই জিজ্ঞাসা করব। অবশ্যই সবাইকে ক্লাস করতে হবে ভাইয়া, যারা ক্লাস করবা না ফাঁকিবাজি করে যাবা তারা জিএসটিতেও চান্স পাবা না, শেষ, জিএসটিতেও চান্স পাবা না, সোজা কথা, বুঝা গেছে? তো আশা করি আজকে ক্লাসটা তেমন ভালো লাগে নাই, কারণ আমি বুঝতেছি তোমাদের যারা নতুন, যারা ছিল তারা তো বলতেছে ভাইয়া এগুলো কিছু হইলো, দূর মিয়া এগুলো কি পড়ান আপনি, এগুলো কিছু হইলো, এগুলো তো বাচ্চা আমি পারবো, আমি তো আপনাকে পড়াতে পারবো তাদের ক্ষেত্রে, বাট যাদের ছিল না তাদের জন্য আমিও অত্যন্ত দুঃখিত, ঠিক আছে? হ্যাঁ আজান দিবে এখন, সবাই নামাজ টামাজ পড়ে নিবা, ঠিক আছে? তো অনেক ধরনের কথা বলছি, আশা করি ক্লাসটা বুঝতে পারছো, যারা বুঝতে পারছো তাদের জন্য ভালো, যারা বোঝো নাই তাদেরকে আমি ছেড়ে দিচ্ছি এমন না, আবার অবশ্যই বুঝাবো, সব কিছু ইনশাল্লাহ বুঝাই দেবো যতটুকু পারা যায়, ঠিক আছে? পরীক্ষা যতটুকু আসবে ততটুকু পারলেই হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবা, আর সবাই সুস্থ থাকিও, ভালো থাকিও, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে, টাটা।